তিতলি বুঝতে পেরেও কোনো উত্তর দেয়নি, কিন্তু কণিকা লাফিয়ে বলে উঠল, ভাইয়া তুই আইসক্রিম খেতে নিয়ে যাবি? জানিস আমার আর তিতলির একই ফ্লেভার পছন্দ। এই তিতলি চুপ করে আছিস কেন? কিছু না, আমি আইসক্রিম খাবো না, তোদের ইচ্ছে হলে খা। ওকে, বুঝতে পেরেছি। সাজ্জাদ আইসক্রিম কিনে কণিকাকে ধরিয়ে দিল আর কণিকাকে বাসায় ড্রপ করলো। যাওয়ার আগে কণিকা সাজ্জাদকে বলল, এই ভাইয়া তুই এখন তিতলিকে নিয়ে কোথাও ঘুরে আয়, মেয়েটার মন ভালো না, বুঝতে পেরেছিস? সাজ্জাদ কিছু না বলে মুচকি হেসে তিতলিকে নিয়ে চলে যায়। তিতলির মন খারাপ থাকার কারণে আর ভালো করে দেখেনি কোথায় যাচ্ছে। গাড়ি থামায় তিতলি একবার সাজ্জাদের দিকে তাকিয়ে বাইরে তাকিয়ে দেখে এটা সেই জায়গা যেখানে তিতলি আর সাজ্জাদ দুজনেই মন খারাপ হলে আসে। তিতলি অবাক চোখে সাজ্জাদের দিকে তাকায়। সাজ্জাদ চোখের ইশারায় তিতলিকে নামতে বলে। তিতলি সাজ্জাদের কথা মতো নেমে দাঁড়ায় আর সাজ্জাদও গাড়ি লক করে আসে। তিতলির কাছে এসে ওর হাত ধরে নদীর পাড়ে নিয়ে আসে। নদীর পাড়ে সারি সারি কাশফুল ফুটে আছে, একপাশে বহমান নদী। এ যেন এক প্রকৃতি অন্যরকম সুন্দর অংশ, শুধু সাদা আর সবুজের সমারোহ। তিতলি মুগ্ধ নয়নে তাকিয়ে আছে আর তার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে সাজ্জাদ। হঠাৎ সাজ্জাদের দিকে তাকিয়ে তিতলির লজ্জা পেয়ে গেল তার চাহনি দেখে। তিতলিকে লজ্জা পেতে দেখে সাজ্জাদ হেসে দিল। যাবে আমার সাথে ওই নদীর পাড়ে, হাত ধরে পা ভিজাবে? যাব। সাজ্জাদ তিতলির হাত ধরে পানিতে পা ভিজিয়ে হাঁটতে লাগলো। অনেকক্ষণ দুজনেই চুপ ছিল, কিন্তু প্রকৃতি তার ছন্দ নিয়ে পরিবেশটা মুখরিত করে রেখেছে। সাথে আছে আরো দুটি যন্ত্রের শব্দ, যা একে অপরের কাছাকাছি আসার এক ভিন্ন ছন্দের সৃষ্টি করেছে। আর তা হলো সাজ্জাদ আর তিতলির হৃদযন্ত্র। নীরবতা ভেঙে সাজ্জাদ বলতে লাগলো, মিসেস ওয়াইফ, আপনার মন ভালো হয়েছে? তিতিল দিকে পাশ ফিরে তাকিয়ে বললাম। একটু খারাপ আছে। তা কি করলে আমার মিসেসের মনটা ভালো হবে? তিতলি কিছু না বলে শুধু হাসলো, কিন্তু সে হয়তো জানে না সাজ্জাদ তাকে তার চেয়েও বেশি জানে। সাজ্জাদ তিতলিকে কিছু না বলে দৌড়ে গিয়ে একগুচ্ছ কাশফুল নিয়ে এলো। এসে তিতলির দিকে তাকিয়ে হাঁটু গেড়ে তিতলির সামনে বসে পড়ল। তিতলি সাজ্জাদের কাণ্ড দেখে অবাক হয়ে গেছে। সাজ্জাদ তিতলির দিকে ফুলগুচ্ছ বাড়িয়ে দিয়ে বলতে লাগলো, আমি তোমাকে তোমার চাইতে বেশি জানি প্রিয়। হয়তো তো তোমার আড়ালে, তোমার ওই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে অবাক হওয়া, তোমার ওই ফুলের সুবাস নেওয়া, সকালে ঠান্ডা হাওয়া গায়ে জড়িয়ে নেওয়া, প্রতিটি বিষয় আমাকে মুগ্ধ করে। আমি তোমার সাথে সেই সকল মুহূর্ত উপভোগ করতে চাই। দেবে কি আমায় অনুমতি? চাই তোমার সাথে সকাল হওয়া দেখতে, দুজনে মিলে আল্লাহর ইবাদতে মশগুল হতে চাই। দেবে আমায় অনুমতি? আমি তোমার ভালোবাসা নয়, বিশ্বাস অর্জন করতে চাই। ভালোবাসা তো এমনিতেই দেবে, আমি তোমাকে খুব খুব করে চাই। হবে আমার? আমি শুধু তোমাকেই চেয়েছি, তোমাকেই চাই, তোমাকেই চাইব। দেবে কি নিজেকে আমায়? তিতলির চোখ থেকে জল গড়িয়ে পড়ল আর সাথে সাথে তা মুছে সাজ্জাদের দিকে হ্যাঁ বোধক মাথা নেড়ে কাশফুলগুলো নিল। সাজ্জাদ তাড়াতাড়ি উঠে তিতলিকে জমিয়ে ধরল। আজ দুজনের চোখে খুশির জল। তখন থেকে তিতলি ওই কাশফুলগুলো বুকের সাথে জড়িয়ে রেখেছে আর মুসকি মুসকি হাসে। সাজ্জাদ তিতলিকে আর চোখে তাকিয়ে দেখে গাড়ি চালানো শুরু করলো। গাড়িতে কেউ কোনো কথা বলেনি, হয়তো বলতে চায়নি, কিন্তু দুজনের নীরবতা বলে দিচ্ছে অনেক কথা, যা তারা মুখে না বলেও বুঝে নিয়েছে। তিতলির বাড়ির সামনে এসে সাজ্জাদ তিতলির দিকে তাকালো, কিন্তু তিতলি তখনও ভাবলেশীনভাবে বসে আছে। তা দেখে সাজ্জাদ মৃদু হাসল। সাজ্জাদ কিছু বলতে যাবে তার আগে তিতলি বলে উঠল, ধন্যবাদ। আমি এভাবে ধন্যবাদ নিই না। মানে? মানে আমার রিটার্ন গিফট চাই, তবে তবে ধন্যবাদ গ্রহণযোগ্য হবে। তিতলি খুব ভালোভাবে বুঝলো সাজ্জাদ কোন জিনিসের কথা বলেছে, তাই চোখ বুজে সাজ্জাদের গালে চুমু দিয়ে গাড়ি থেকে নেমে এক দৌড়ে বাসায় চলে গেল। আর সাজ্জাদ এখনো হাঁ করে তিতলির যাওয়ার দিকে তাকিয়ে আছে। ধ্যান ভাঙে তিতলির মেসেজে, আমার দিকে না তাকিয়ে সাবধানে গাড়ি চালিয়ে বাড়িয়ে যান, সবাই অপেক্ষা করছে, পরে কথা হবে। তিতলির মেসেজ দেখে সাজ্জাদ হেসে দিল আর মনে মনে বলল, রাতে তো এমনিতে খুব কষ্টে ঘুমাতাম, কিন্তু এখন তো তা হারাম করে দিলা তিতলি যান। বুকে হাত দিয়ে মাথা ছিটে হেলেন দিয়ে বললাম। বলেই সাজ্জাদ গাড়ি নিয়ে বেরিয়ে গেল। তিতলি ঘরে ঢুকতে না ঢুকতেই তার বাবা সামনে হাজির।
মুখে খুবই অদ্ভুত হাসি, যার কোনো মানে তিতলি খুঁজে পাচ্ছে না। তাই বনিতা না করে তিতলি জিজ্ঞাসা করল, বাবা তুমি এখানে? সাজ্জাদ ভিতরে আসেনি? মানে উনি কেন আসবে? হয়েছে, আর নাটক করা লাগবে না, আমি দেখেছি। তুই সাজ্জাদকে চুমু দিয়ে দৌড় দিয়েছিস। বিশ্বাস করো, তোমার সাথে আমার চেহারার মিল আছে বলে বিশ্বাস করছি তুমি আমার বাবা, নয়তো জীবনেও বিশ্বাস করতাম না। আহা, বল না। মামা, মামা, দেখো তোমার হাজবেন্ড আমাকে জ্বালাচ্ছে, কিছু করো প্লিজ। তিতলি তার মাকে ডাকতে ডাকতে নিজের রুমে চলে গেল। আর তিতলির বাবা বলছে, যা, চলে গেল। সাজ্জাদ বাসায় এসে ফ্রেশ হয়ে তিতলিকে ফোন দিল। আর ফোন পেয়ে তিতলির মুখে হাসি ফুটে উঠল, যেন ও সাজ্জাদের কলের অপেক্ষায় ছিল। তিতলি সাজ্জাদের ফোনটা তৎক্ষণাৎ ধরায় সাজ্জাদ মৃদু হাসল। কি ব্যাপার, আমার বউ দেখি আজ আমি একটু বেশি মিস করছে। ব্যাপার কি বউ? তিতলি বেশ লজ্জা পেল সাজ্জাদের কথায়, তবুও নিজেকে সামনে বলে উঠল, কি যাতা বলছেন, ফোনটা পাশেই ছিল তাই রিসিভ করেছি। এখন আপনার পছন্দ না হলে আর কি, পরে থেকে 1-2 ঘন্টা লেট করে রিসিভ করব। আমি কি বলেছি আমার পছন্দ নয়? আসলে আমি অবাক হয়েছি। সব সময় আমাকে একটু প্রায়োরিটি দিও, বেশি লাগবে না। আজ যেমন দিলে, এই মনটা বড্ড বেশি কাতর তোমার ভালোবাসা পাওয়ার জন্য। আরে ব্যাস ব্যাস, বাচ্চি কো রুলায়েগা ক্যা? আরে সাজ্জাদ সাহেব, আপনাকে ওই বজ্জাত রূপেই মানে, এমন ইমোশনাল রূপে না। কিন্তু আমার যে তোমার সব রূপই চাই, আমি কি করব বলো? হেই, চলে আসো না আমার কাছে, বড্ড কাছে পেতে চাই তোমায়। এখন তো বিয়েও হয়ে গেছে, আর পারছি না তোমাকে ছাড়া থাকতে। এত বছর অপেক্ষা করেছি, প্রতিটা মুহূর্তেই অপেক্ষা করছি। আমার অপেক্ষার প্রহর যেন শেষই হতে চায় না। কি করি বলো? আমার তো সব আছে, তাও জানি, তাও আমি হারানোর ভয় পাই, বড্ড ভয় পাই। তোমাকে হারানোর ভয় পাই, বড্ড বেশি ভালোবাসি তোমায়। তিতলি মনোযোগ দিয়ে সাজ্জাদের কথা শুনছে, যেন এটাই তার মুখ্য কাজ। আজ নিজেকে অনেক সৌভাগ্যবতী মনে হচ্ছে সাজ্জাদের মতো একজনকে নিজের জীবনসঙ্গী হিসেবে পেয়ে। ভালো তো তিতলিও বেসেছে, খুব ভালোবেসেছে তার মিস্টার বজ্জাতকে। তবুও কোথায় যেন তিতলির মনেই কিন্তু রয়ে যায়। ভেবেই একটা দীর্ঘশ্বাস ফেলল তিতলি। হঠাৎ এমন নিঃশ্বাস নেওয়ায় সাজ্জাদ অস্থির হয়ে জিজ্ঞাসা করল, এই তিতলি জান, কি হয়েছে তোমার? আর ইউ ওকে? না না, আমি একদম ঠিক আছি, টেনশন করবেন না। আচ্ছা সাজ্জাদ, একটা কথা জিজ্ঞেস করবো? খেতে যান, এটা আবার জিজ্ঞাসা করতে হয়? নির্দ্বিধায় বলে ফেলো। ওই ছবি আর পেপার? আমাকে কি একটু ভরসা করা যায় না? আমি তোমায় সঠিক সময় সবটা বলবো, এখন বলে তুমি কিছুই বুঝবে না। আসলে খুব বড় ষড়যন্ত্র হয়েছে, তাই চাইলেও আমি তোমায় এখন কিছু বলতে পারবো না, ক্ষতি হয়ে যাবে। তাই একটু ধৈর্য ধরো। ঠিক আছে, আর আমি আপনাকে বিশ্বাসও করি, তাই সমস্যা নেই। কিন্তু কখনো এই বিশ্বাসটা ভাঙবেন না। বিশ্বাস ভাঙলে মানুষকে মরে যায়। হয়তো কেউ দেখতে পায় না, কিন্তু তার অস্তিত্ব হারিয়ে যায়। বিশ্বাস করতে পারো, হারাতে দেব না তোমায়, শুধু বিশ্বাসটা রেখো, তাতেই হবে। তারপর কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিল। সকালে তিতলি আজ শাড়ি পরেছে, গোলাপি শাড়ির সাথে হাত ভরতে চুড়ি, চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক। আয়নায় নিজেকে দেখে তিতলি হালকা হাসল। আজ যে তার প্রিয়তমের সাথে ঘুরতে যাবে। আগেও গিয়েছে, কিন্তু আজ সে নিজেই সাজ্জাদকে বলেছে তাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা। সাজ্জাদও কম না, কালো পাঞ্জাবিতে সাদা সুতোর সুন্দর কারুকাজ, চুলগুলো ব্রাশ করা, হাতে ঘড়ি, মন মাতানো সুগন্ধি, একদম চোখ দিয়ে গিলে খাওয়ার মতো লোক। সেও নিজেকে আয়নায় দেখছে। একই সময়ে একই সাথে তারা দুজন বলে উঠল, পারফেক্ট। মুচকি হেসে দুজনেই বেরিয়ে পড়ল। তিতলি সাজ্জাদকে বলছে যে তার দুজন আলাদা গিয়ে এক হবে, তাই দুজনেই দুই রাস্তা ধরে চলছে, যেখানে তাদের দুজনেরই গন্তব্য এক, পদ্ম পলাশ, কাল্পনিক। পার্কে এসে তিতলি অপেক্ষা করতে থাকে সাজ্জাদের। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর সাজ্জাদ আসে। এসে তিতলিকে দেখে হা হয়ে যায়, কিন্তু তিতলি সাজ্জাদকে প্রথমে খেয়াল করেনি। তাই সাজ্জাদ একটু হেসে তিতলির সাথে মজা করার জন্য ওকে ফোন করে। সাজ্জাদের ফোন দেখে তিতলি ধরে। হ্যালো তিতলি। হ্যাঁ বলুন, আপনি কত দূর? আমি অনেকক্ষণ আগেই এসে গেছি। আসলে আজ না, আমি আসতে পারবো না। আসতে পারবেন না? কোনো সমস্যা হয়েছে? না, তেমন কিছু না। আসলে একটা মিটিং ছিল তো, তাই। আর যার সাথে মিটিং ছিল সে একসাথে লাঞ্চ করতে বলল। ও, তাহলে কি আমি চলে যাব? তাছাড়া তো কোনো উপায় নেই। ঠিক আছে।
সাজ্জাদ দেখলো তিতলি ফোনটা কেটে দিয়েও খুব শান্তভাবে আছে। হঠাৎ তিতলি নিজের শাড়ির আঁচল খামছে ধরে ফোপাতে লাগলো, হয়তো কান্না করছে। চুলগুলো খোলা থাকায় মুখটা সুন্দরভাবে আবৃত হয়ে ঢেকে আছে। সাজ্জাদ আর নিজেকে আটকাতে পারল না, তিতলির কাছে গিয়ে দাঁড়ালো। তিতলি এখনো নিচের দিকে তাকিয়ে আছে, দেখেও নি সামনে কে আছে। সাজ্জাদ একটু মুচকি হেসে তিতলিকে বলল, এখনই সব কান্না শেষ করে ফেলবে নাকি বিয়ের জন্য কিছু বাকি রাখবে? তিতলি সাজ্জাদের আওয়াজ শুনে চমকে উপরে তাকালো। সাজ্জাদকে দেখে হঠাৎ তাকে জড়িয়ে ধরল, যেন কাঙ্ক্ষিত কিছু পেয়ে গেছে। সাজ্জাদ তিতলির কাজে অবাক হয়ে গেছে। তারপর হেসে নিজেও আলতো হাতে তিতলিকে জড়িয়ে ধরল। তারপর তিতলির মুখটা নিজের দু হাতে নিয়ে কপালে একটা চুমু দিল। কান্না করার কারণে কাজল একটু লেপটায়নি, শুধু মুখে পানির দাগ দেখা যাচ্ছে। এবার তিতলি সাজ্জাদকে বলল, আপনি আমি মিথ্যে বললেন কেন? সরি তিতিজান, তোমার সাথে একটু মজা করেছিলাম, সরি। আমি বুঝিনি তুমি এতটা কান্না করবে। আচ্ছা তিতিজান, একটা কথা বলো তো, মেয়েরা কান্না করলে তাদের কাজল লেপটে যায়, তখন নাকি তাদের দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু তুমি এত কান্না করলে তবুও তোমার কাজল লেপটে গেল না কেন? তিতলি একটু জোরে হেসে দিয়ে উত্তর দিল, কারণ আমার কাজল ওয়াটারপ্রুফ, তাই লিপটে যায়নি। কিছুক্ষণ চুপ থেকে তিতলি আর সাজ্জাদ দুজনেই শব্দ করে হেসে উঠল। তিতলি সাজ্জাদের হাতে হাত রেখে পার্কের রাস্তা ধরে হেঁটে যাচ্ছে। সাজ্জাদ তো গুনগুন করে গানও গাইছে। তা শুনে তিতলি অবাক হয়ে সাজ্জাদকে দেখছে আর লজ্জা পাচ্ছে। তিতলি নীরবতা ভেঙে বলে উঠল, কি জানো, ভালো লাগছে না এইভাবে হাঁটতে? আরে ভালো লাগবে না মানে? আমার বউ কিছু বলবে তা আমার ভালো না লেগে কই যাবে? আমার তো ইচ্ছে হচ্ছে এই সময়টা যেন থেমে যায়, যেন সারা জীবন তোমার সাথেই হাঁটতে পারি। হাঁটবে তো আমার সাথে সারা জীবন? না। কেন? কারণ আমার পা ব্যথা হয়ে যাবে। সাজ্জাদ হাফ ছেড়ে বলল, ভয় পেয়ে দিয়েছিলে, তা তুমি চাইলে আমি তোমাকে কোলে নিয়েও হাঁটতে পারবো, চলবে? ভেবে দেখতে হবে। সাজ্জাদ হুট করে তিতলিকে কোলে তুলে নেয় আর বলে, ভাবাভাবি পরে করো, এখন চলো। তিতলি সাজ্জাদের কাছে হা হয়ে গেছে। তাড়াতাড়ি কোল থেকে নামার জন্য ছটফট করতে থাকে আর বলে, কি করছেন সাজ্জাদ, নামান আমাকে। সবাই কিভাবে তাকিয়ে আছে আমাদের দিকে। আই ডোন্ট কেয়ার, আর বেশি ছটফট করলে কিন্তু সবার সামনে চুমো দিয়ে দিব। আর তুমি খুব ভালো করে জানো আমার লজ্জা নামক জিনিসটা বড্ড অভাব। তিতলি সাজ্জাদের কথা শুনে খুব ভালোভাবে বুঝতে পেরেছে এখানে তার কথা খাটবে না, তাই লজ্জায় মাথা নিচু করে রেখেছে। আর সাজ্জাদ ওকে কোলে নিয়ে হাঁটছে। সাজ্জাদকে তিতলি জোর করে একটা মেলায় নিয়ে গেছে। তিতলির এরকম মেলা খুব পছন্দ। সাজ্জাদ বারণ করেছিল, কিন্তু তিতলি সাজ্জাদের কথা শোনেনি, তাই সাজ্জাদকেও বাধ্য হয়ে আসতে হয়েছে। মেলায় এসে তিতলি অনেক খুশি, এদিক সেদিক যাচ্ছে। সাজ্জাদ আর তিতলি একটা স্টলে ঢুকে জিনিসপত্র দেখছিল। তখন সাজ্জাদের চোখ যায় তিতলির দিকে। সে খুব মনোযোগ দিয়ে চুড়ি দেখছিল। সাজ্জাদ কাছে গিয়ে জিজ্ঞাসা করে, কি ম্যাডাম, পছন্দ হয়েছে? তিতলি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। সেখান থেকে অনেকগুলো চুড়ি কেনে, তারপর একসাথে ফুচকা খায়। তিতলি সাজ্জাদকে নিয়ে প্রথম ফুচকা খেল। সাজ্জাদ প্রথমে খেতে চায়নি, কিন্তু তিতলির জেদের কাছে হার মানতে হলো। প্রায় অনেকক্ষণ ঘোরাঘুরির পর সাজ্জাদ তিতলিকে নিয়ে সেই নদীর পাড়ে আসে। দুজনেই পাড়ে বসে আছে। কি সুন্দর সূর্যটা অস্ত যাচ্ছে, আর তার লালিমা সাজ্জাদ আর তিতলির গায়ে ছড়িয়ে দিচ্ছে। বিকেলের মিষ্টি রোদটা তিতলির খুব প্রিয়। হঠাৎ করে সাজ্জাদ বলে উঠল, কি সুন্দর বিকেল, তাই না? খুব সুন্দর। জানেন সাজ্জাদ, যখন প্রিয় মানুষটার সাথে থাকে তখন সব কিছুই অনেক ভালো লাগে, মিষ্টি লাগে। নিজেই জানি না কখন আপনার মতো এত কাছে চলে এলাম। প্রথমে তো আপনাকে সহ্যই হতো না। হয়তো এজন্যই একে ভালোবাসা বলে, কিন্তু আমি জানি তোমার মনে এখনো আমাকে নিয়ে অনেক কনফিউশন আছে, তা আমি ধীরে ধীরে ক্লিয়ার করব। চিন্তা করো না, আমি তোমাকে অনেক আগে থেকে জানলেও তুমি আমাকে নতুন চেনো, তাই এমন মনে হচ্ছে। সাজ্জাদ আর তিতলি কিছুক্ষণ দুজনেই চুপ ছিল। নীরবতা ভেঙে সাজ্জাদ বলে উঠল, তিতলি জান, তোমাকে আমি কিছু দিতে ভুলে গেছি। তিতলি ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করে, কি? সাজ্জাদের হাতে একটা বক্স, ছোট্ট বক্স, খুব কিউটভাবে র্যাপিংয়ে মোড়া। তিতলি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে সাজ্জাদ বক্সটা খুলতে বলে। তিতলিও বক্সটা হাতে নিয়ে খোলে, কিছুক্ষণ তাকিয়ে থাকে আর মুচকি হেসে সাজ্জাদের দিকে তাকায়।
পছন্দ হয়নি? পছন্দ হয়েছে, কিন্তু আমার তো নাক ফোরানো নেই। আমি এটা কি করে পরবো? আসলে আমি বুঝতে পারিনি তোমার জন্য কিছু গিফট আনা উচিত ছিল, তাই ভাবলাম তোমাকেই নোজপিনটা খুব মানাবে, তাই এনেছি। তোমার ভালো না লাগলে আমি তোমার জন্য কিছু উপহার কিনে দেই। পরেরটা পরে, এখন যখন গিফট দিয়েছেন এটা আমি ফেরত দেবো না, এটা আমার কাছেই থাক। সাজ্জাদ আর কিছু বলল না, হয়তো বলার মতো কিছু পায়নি। দুজনেই অনেকক্ষণ একসাথে সময় কাটিয়ে বাসায় ফিরল। বাসায় ফিরে তিতলির চোখ চড়ক গাছ। তার বাবা মা আবার ঝগড়া করছে, কিন্তু এবার মনে হচ্ছে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। তাই তাড়াতাড়ি হাতের জিনিসগুলো রেখে বাবা মায়ের কাছে গেল। গিয়ে আগে দুজনকে থামিয়ে জিজ্ঞাসা করল, আজ দুজন কি নিয়ে ঝগড়া করছো? একবার বাবার দিকে তাকিয়ে একবার মামার দিকে তাকিয়ে বললাম। দেখ না মামনি, আমার কোনো কথাই তোর মাম্মাম শোনে না। একদম মিথ্যা কথা বলবা না, তুমি আমার কথা শুনছো না? আরে আচ্ছা, আগে বলো কি নিয়ে ঝগড়া করছো? আরে আমি বলেছি বিয়েতে আমি শাড়ি পরবো, যেহেতু আমি শাশুড়ি হতে যাচ্ছি। কিন্তু না, তোর বাবা বলেছে আমাকে লেহেঙ্গা পরতে, আর উনি নাকি মাঞ্জা মেরে আসবে আর আমাকে নিয়ে কাপল ডান্স করবে। বুড়ো বয়সের শখ কত! তাতে দোষের কি আছে? তুমি চাইলে আমি তোমাকে আবার বিয়ে করতে পারি। কাপল ড্যান্স তো কোনো বিষয় না। তিতলি তার বাবার কথা শুনে বিষম খেল আর গলা খাকড়ি দিয়ে বলতে লাগলো, বাবা আমি এখানেই আছি, আর মাম্মামকে লেহেঙ্গা পরতে বলছো? মাম্মাম লেহেঙ্গা তুমি সামলাবা? তিতাস সাহেব কিছু চিন্তা করে বললেন, ঠিক আছে, লেহেঙ্গা পরতে হবে না, কিন্তু কাপল ড্যান্স করতে হবে। তিতলি উপরে যেতে যেতে বলল, সে তোমার আর মাম্মামের বিষয়, তোমরাই সামলাও। ব্যাস আর কি লাগে। আবার শুরু হয়ে গেল তাদের খুনসুটিময় ঝগড়া। তিতলি তার জিনিসগুলো নিয়ে ওপরে চলে গেল। তিতলি অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করে কণিকাকে ফোন দিয়ে সকালে আসতে বলল। সকাল সকাল তিতলির ডাকে হাজির হয়েছে কণিকা। এসে দেখে তার আঙ্কেল আন্টি কোমর বেঁধে ঝগড়া করছে। তিতলিকে জিজ্ঞাসা করলে বলে, আর বলিস না, কালকে বললাম না ঝগড়ার বিষয়, ওইটা নিয়ে। বলিস কি, কালকে থেকে ওই ভাবেই ঝগড়া করছে? আরে না, ঘুমানোর সময় বিরতি দিচ্ছিল, সকালে উঠে আবার শুরু হয়ে গেছে। উফ, কি আর বলবো। কথাটা বললেই তিতলি আর কণিকা দুজনেই অট্ট হাসিতে ফেটে পড়ল। কণিকা এবার তিতলিকে উদ্দেশ্য করে বলল, তা আমাকে এভাবে জরুরি তলব করার মানে? তোর ভাইকে সারপ্রাইজ দেবো। ও আচ্ছা, ঠিক আছে। কি? এই দিতু, তুই ঠিক আছিস? আমি একদম ঠিক আছি মেরি ভেনা, খুলে বল সব কিছু। তারপর তিতলি সব খুলে বলল, ওদের ঘুরতে যাওয়া, একসাথে ফুচকা খাওয়া, গিফট দেওয়া ইত্যাদি। তো এখন কি করতে চাস? চল আমার সাথে। তুই শিওর তো দিতু? অবশ্যই। আরে তেমন ভয় পাচ্ছিস কেন? আমার অনেক ভয় করছে। তুই এমন করছিস যেন আমার না তোর নাক ফোলানো হচ্ছে। তিতলি আর কণিকা পার্লারে গিয়েছে। উদ্দেশ্য তিতলির নাক ফুরিয়ে সাজ্জাদের দেওয়া নোজপিন পরে সাজ্জাদকে সারপ্রাইজ দেবে। কিন্তু আসার পর থেকে কণিকা এমনভাবে কাঁপাকাঁপি করছে যেন ওর নাক ফোরানো হচ্ছে। বিষয়টা নিঃসন্দেহে বিরক্তকর। এর মধ্যেই কণিকার চিৎকারে বোঝা গেল কাজ হয়ে গেছে। আর তিতলিকে আসলেই অসম্ভব সুন্দর লাগছে সাজ্জাদের দেওয়া নোজপিনটাতে। আয়নায় নিজেকে একবার দেখল তিতলি, একদম বউ লাগছে শুধুমাত্র নোজপিনটার কারণে। ভেবে মুচকি হাসলো তিতলি। কণিকাও তিতলিকে দেখে হা হয়ে গেছে। বই বিশ্বাস কর, আমি পোলা হইলে জীবনেও ভাইরে তোর ধারের কাছে আসতে দিতাম না। আমি তোরে ভাগাইয়া নিয়ে বাসর সারতাম। কি, বিয়ের আগে ডাইরেক্ট বাসর? হো, আমি কোনো রিস্ক নিতাম না। তাহলে তো তোর থেকে সাজ্জাদ হাজার গুণে ভালো আছে বলে দুজনেই হেসে দিল। পার্লার থেকে বের হয়ে আরেক ঝামেলা। তিতলি কারণ ছাড়া জীবনেও গাড়ি নিয়ে আসবে না, আর না কণিকাকে আনতে দেবে। তাই দুজনেই দাঁড়িয়ে আছে রাস্তায়। তিতলি নিজের মুখটা ঢেকে রেখেছে, কারণ সে সবার আগে সাজ্জাদকে দেখাতে চায় তার নতুন রূপ। তোর জন্য মাঝ রাস্তায় ফেসে গেলাম। আরে আমি কিভাবে জানবো রিক্সা পাওয়া যাবে না? চল হাঁটতে হাঁটতে সামনে যাই, রিক্সা পেলে পেতেও পারি। কিছুক্ষণ পর একটা ফাঁকা রিক্সা দেখে কণিকা দৌড় দিয়ে আগে গেল। গিয়ে রিক্সায় লোকটাকে বলছে, মামা যাবেন? আমাকে দেখে কি আপনার রিস্কাওয়ালা মনে হয়? না মনে হওয়ার কি আছে, আধুনিক যুগ এখন, হ্যান্ডসাম রিক্সাওয়ালা থাকতেই পারে।
তৎক্ষণাৎ লোকটি প্যাকেট থেকে 5 টাকার একটা কয়েন কণিকাকে ধরিয়ে দিল। আর কণিকা তো রাগে শেষ। আমাকে কি আপনার ভিখারি মনে হয়? হইতেই পারে, আধুনিক যুগ, স্টাইলিশ সুন্দর ভিখারি থাকতেই পারে। অসভ্য। বলেই কণিকা তিতলির হাত ধরে হনহন করে হেঁটে গেল। তিতলি বেচারি তখন থেকে হাসতে হাসতে ওর অবস্থা খারাপ। কণিকা পেছন ফিরে দেখে অসভ্য লোকটা এখনো ওর দিকে তাকিয়ে মাথায় হাত দিয়ে হাসে, যেন বিষয়টাতে সে ভীষণ মজা পেয়েছে। মিস্টার নির্লজ্জ। কণিকা রে, আমি আজ হাসতে হাসতে শেষ হয়ে যাব। হোয়াট এ লাভ স্টোরি, রিক্সাওয়ালা ভার্সেস ভিখারি। দেখ তিতু, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আমি মোটেও ওই মিস্টার নির্লজ্জের প্রেমে পড়িনি যে তুই এভাবে বলছিস। কোনো চাপ নিস না, পরে যাবি যে কোনো সময়। মোটেই না। মোটেই হ্যাঁ, দেখা যাবে। দেখে নিস। বলতে বলতে রিস্কা নিয়ে দুজনেই বাসায় পৌঁছে গেছে। বাসায় এসে তিতলি সাজ্জাদকে ফোন দিয়েছে। একবার রিং হতেই সাজ্জাদ রিসিভ করে। স্মৃতি যান, তুমি ঠিক আছো? আজও এটা কোন ধরনের কথা? আগে সালাম দিতে হয়, জানেন না? জানি তো, কি করব, তোমার সাথে কথা বলতে গেলে সব ভুলিয়ে যায়। ঠিক আছে, আগে বলুন আমার সাথে আজ দেখা করতে পারবেন? অবশ্যই, বিকেলে আমি তোমাকে রিসিভ করে নেব। ওকে? তিতলি কিছুক্ষণ চিন্তা করে বলল। ওকে। ওদিকে কণিকা কারো মনের মধ্যে রিস্কার ট্রিং ট্রিং বাজিয়ে দিয়েছে, যে তখন থেকে কণিকার কথাই ভেবে যাচ্ছে। আর কণিকাও বাসায় আসা থেকে তার কথাই ভেবে যাচ্ছে, আর ভয় পাচ্ছে যে কণিকার কথা না সত্যি হয়ে যায়। ভেবেই মুচকি হাসল। বিকালে সাজ্জাদ তিতলিকে নিতে এসেছে, কিন্তু অবাক করা বিষয়, তিতলি মুখ ঢেকে সাজ্জাদের সাথে গাড়িতে উঠেছে। সাজ্জাদ তিতলিকে জিজ্ঞাসা করায় তিতলি বলে পরে জানতে পারবেন। আজও তিতলি একটা শাড়ি পরেছে, কিন্তু শাড়িটা কালো, তার সাথে হীরের নসপিনটা যেন ফুটে উঠেছে। দুজনেই নদীর পাড়ে বসা। তিতলি এবার মুখটা খুলে সাজ্জাদের দিকে ফিরল আর সারপ্রাইজ দিল। সাজ্জাদ তো পুরো হা হয়ে আছে, এক দৃষ্টিতে তিতলির দিকে তাকিয়ে আছে। হয়তো ভাবতেও পারেনি তিতলি ওর জন্য এত তাড়াতাড়ি নাকফুলটা পড়বে। আজ তিতলির এঙ্গেজমেন্ট, বাড়ি ভর্তি লোক, আর সকাল থেকে সাজ্জাদ তিতলিকে জ্বালিয়ে মারছে। ফোন করে এমন এমন সব কথা বলছে যে তিতলি লজ্জায় লাল হয়ে গেছে। আর মনে মনে বলছে, এমন নির্লজ্জ একটা ছেলে কি করে তার বর হলো, ভাবতেই অবাক লাগছে। তারই মধ্যে আগমন ঘটল কণিকার। কিরে আমার স্টাইলিশ ভিখারি, কি খবর? তিতু, তুই এখনো সেই বিষয় নিয়ে আছিস? না রে, এমনিই বললাম। কই, আজ আমি তোর সাথেই মজা করব, তা না তুই আমার মজা নিচ্ছিস? ফাজিল কোথাকার। তিতলি হাসতে হাসতে বলল, আচ্ছা ঠিক আছে, আর মজা করব না। কণিকা বলল, ঠিক আছে। এরপর কণিকা দুপাক পিছিয়ে গিয়ে তিতলিকে দেখতে লাগলো। অসাধারণ লাগছে। আজ পুরো সাজ্জাদের কথা মতো সেজেছে তিতলি। সাজ্জাদ সুন্দরভাবে তিতলিকে বলেছে, চিট্টি যান, আমি চাই আজ তুমি বাঙালি স্টাইলে শাড়ি পরো আর সুন্দরভাবে চুলে বেলি ফুল লাগাবে। আমি তার ঘ্রাণ নেব, চোখে গাঢ় কাজল লাগাবে, যেন আমার নজর না লাগে। অবশ্য সেটা এখন দিয়ে কোনো লাভ হবে না, যা নজর লাগার বহুত আগেই লেগে গেছে। এখন শুধু তোমার আর আমার মিলনের অপেক্ষা। তিতলি সাজ্জাদের কথা শুনে স্তব্ধ হয়ে রয়েছে। লোকটা কি বোঝে না, এরকম কথা শুনলে ওর ভীষণ লজ্জা করে। হোক না সে স্বামী, তবুও লজ্জা তো পাই। তিতলি চুপ থাকা দেখে সাজ্জাদ মৃদু হাসল, তারপর বলল, চেট্টি যান, এখনই এইভাবে লজ্জা পেও না। তোমার লজ্জা না আমাকে বড্ড টানে, পরে লজ্জায় না তোমার কাল হয়ে দাঁড়ায়। আপনার কথা শেষ? তোমার সাথে আমার কখনোই কথা শেষ হবে না, তাই এই কথা বলো না। আর এভাবে ভাঙা ভাঙা কণ্ঠে কথা বলে কি আমায় মার্ডার করতে যাও? তিতলি এবার আরো লজ্জা পেল। কি সব যাতা বলছেন? ফোন রাখুন, আমি রেডি হবো। সাজ্জাদ মুস্কি হেসে বলল, এত অস্থির হয়েও না তিতলি যান, আমি তোমার থেকে 1000 গুণ বেশি অস্থির আর তৃষ্ণার্থ। তিতলি লজ্জায় আর কিছু না বলে ফোনটা রেখে দিল, কেননা এর চেয়ে বেশি আর নেওয়া ওর পক্ষে সম্ভব না। ফোনটা রেখে জোরে জোরে শ্বাস নিতে লাগলো তিতলি। এ কেমন অনুভূতি, এ কেমন লজ্জা, যে লজ্জায় মরে যেতে ইচ্ছে করে ভেবেই হেসে দিল তিতলি। কিরে কোনো এভাবে তাকিয়েছিস কেন? বাজে লাগছে? তিতলি রে, তুই আছিস?
ভাই তোকে এভাবে দেখে কিভাবে কন্ট্রোল করবে আল্লাহই জানে, বাট আজ কিছু একটা হবে। তিতলির কথায় কথায় বলে ফেলল। তোর ভাই যেভাবে লোক দিয়ে আসে তাতে আমারই তাকে খেয়ে ফেলতে ইচ্ছে করে। কণিকা তিতলির কথা শুনে হাঁ করে তিতলির দিকে তাকিয়ে থাকলো। তিতলি যখন বুঝতে পারল সে আর মনে তার মনের কথা বলে ফেলেছে, তৎক্ষণাৎ জিহ্বায় কামড় দিল। তা দেখে কণিকা হেসে ফেলল। তার মানে তুই আমার ভাইয়ের দিকে গিলে খাওয়া নজরে তাকাস? সর এখান থেকে। তোর ভাই হলে কি হয়েছে, সে আমার বর, সো আমি এভাবে তাকাতেই পারি। সব বুঝতে পেরেছি। তিতলি লাজুক হাসি দিয়ে দৌড়ে বারান্দায় চলে গেল। নিচু হয়ে বসে বেলি ফুল দেখছিল। তখনই দেখে সাজ্জাদের সকল পরিবার একে একে গাড়ি নিয়ে তিতলিদের বাড়ি ঢুকছে। একদম শেষে সাজ্জাদ একা এক গাড়িতে ড্রাইভ করে এসেছে। তিতলি তাড়াতাড়ি করে বারান্দার পাশে লুকিয়ে পড়েছে পর্দার আড়ালে। একটু মাথা বের করে দেখলো সাজ্জাদ নেমে বারান্দার দিকে তাকিয়ে হঠাৎ হেসে দিল। কি ব্যাপার, হাসলো কেন? আমাকে দেখতে পাইনি তো? দেখবে কি করে, আমি তো এখনো লুকিয়ে আছি। তিতলি রমিকে আরেক দফা ঝটকা খেলো। রমি কেউ নেই, আর সাজ্জাদ সুন্দর করে পায়ের ওপর পা তুলে খাটে বসে ফোন টিপছে। তিতলি তো অবাকের শেষ পর্যায়ে। খুব অস্থির লাগা শুরু হলো তিতলির। বারবার শুকনো ঢোক গিলছে। সাজ্জাদ এবার আর কন্ট্রোল করতে পারল না। ঝড়ের গতিতে তিতলিকে দেয়ালে চেপে ধরে চুমু দিতে লাগলো। বেশ কিছুক্ষণ পর সাজ্জাদ তিতলিকে ছেড়ে কপালে কপাল ঠেকিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। অবাক করা বিষয়, আজ তিতলি ও সাজ্জাদের ডাকে সাড়া দিয়েছে। তিতলির সাড়া দেওয়ার সাজ্জাদ যেন আরও ডেসপারেট হয়ে গেছে। ঘোর লাগা কণ্ঠে তিতলিকে বলছে, এটা কি করলে তিতলি জান? এবার আমি কিভাবে নিজেকে কন্ট্রোল করব? ঘুম তো কবেই ছিনিয়ে নিয়েছো। তিতলি যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। চুপচাপ মনোযোগ দিয়ে সাজ্জাদের কথা শুনছে আর লজ্জায় কুকিয়ে যাচ্ছে। হেই, কথা বলছো কেন? জানো আজ তোমাকে কতটা সুন্দর লাগছে, যা ভাষায় প্রকাশ করার মতো না। তাড়াতাড়ি আমার ঘরে চলে আসো, আর পারছি না তোমাকে ছাড়া থাকতে। কথাগুলো বলেই সাজ্জাদ তিতলির কপালে চুমু দিল। পরিস্থিতি স্বাভাবিক করতে সাজ্জাদ বলে উঠল, আচ্ছা তিতলি জান, তুমি আমাকে লুকিয়ে লুকিয়ে না দেখে সরাসরি দেখতে পারো না? আমি তো তোমারই। আমি কখন আপনাকে দেখলাম? ও তাই না? তাহলে বারান্দায় লুকিয়ে লুকিয়ে কে দেখেছিল? মোটেও না, আমি তো ফুল গাছ দেখছিলাম। সাজ্জাদ তিতলির আমতা আমতা কথায় হেসে দিল। তারপর তিতলির হাত ধরে নিচে নামতে লাগলো। সবার চোখ সাজ্জাদ আর তিতলির দিকে। সাজ্জাদ গাঢ় বেগুনি রঙের পাঞ্জাবি, তিতলি গাঢ় বেগুনি রঙের শাড়ি, বাঙালি স্টাইলে পরার সাথে খোলা চুলে বেলি ফুল গুচ্ছ করা লাগানো, নাকে নোজপিন, চোখে কাজল আর ঠোঁটে পার্পেল কালারের লিপস্টিক। পুরো বাঙালি বউ। সবার সামনে সাজ্জাদ আর তিতলি আংটি বদল হলো। সাজ্জাদ তিতলিকে আংটি পরিয়ে হাতের পিঠে চুমু দিয়ে দিল, আর তিতলি লজ্জায় মাথাটা নিচু করে হেসে দিল। সাজ্জাদ তিতলির কানে কানে বলল, তোমার কাছে আসার প্রথম ধাপ পার করলাম। বলেই কানে হালকা চুমু দিয়ে সরে এলো। তিতলি রাজুক হাসল। সবাই আড্ডা দিচ্ছে। এমন সময় কণিকা তিতলির সাথে বিভিন্ন কথা নিয়ে মজা করছে। এক পর্যায়ে তিতলি ধাবা করল কণিকাকে, আর কণিকা হাসতে হাসতে দৌড়াচ্ছিল। হঠাৎ তিতলি আর কণিকা কারো কথায় থমকে দাঁড়ায়। সবাই অবাক চোখে তাকিয়ে আছে ইনি তা বোঝার জন্য। হঠাৎ করে এসে সাজ্জাদকে জড়িয়ে ধরল। তিতলি তো মিটমিট করে হাসছে, আর আশপাশের মেয়েরা ছেলেটাকে পালে গিলে খাচ্ছে। একজন তো বলেই ফেলেছে। যা শুনে কণিকার রাগে যেন এক বালতি সমবেদনা ঢালা হলো, যাতে করে কণিকার রাগ মুহূর্তেই সপ্তম আসমানে উঠে গেছে। তিতলিকে রাগে চোখে জিজ্ঞাসা করলো, তিতু, এই মিস্টার নীলজ্জ এখানে কি করছে? আমি কি জানি, এসে তো তোর ভাইকে জড়িয়ে ধরলো, তাকেই জিজ্ঞেস কর। কণিকা এবার সাজ্জাদের সামনে গিয়ে জিজ্ঞাসা করলো, ভাই, এই লোকটা এখানে কি করছে? আর আপনি আমাদের ফলো করতে করতে এখানে চলে এসেছেন? আপনার সাহস তো কম না? কনা, তুই নিবিড়কে কিভাবে চিনিস? আগে তোদের পরিচয় হয়েছে? কণিকাকে কিছু বলতে না দিয়ে তিতলি বলে উঠল, আরে আপনাকে বললাম না, ওই যে হ্যান্ডসাম রিক্সাওয়ালা। সাজ্জাদ এবার বুঝতে পারল বিষয়টা, তাই নিজেও হেসে দিল তিতলির সাথে। কণিকা অবাক হয়ে তার ভাই ভাবিকে দেখছে। তার ইচ্ছে করছে দুটোরই মাথা ফাটাতে। বদের হাড্ডি দুইটা। ওমা, এ কি? নিবিড়ের দিকে
তাকিয়ে দেখে উনিও হেসে চলেছে সমান তালে, যা দেখে কণিকার রাগ লাগছে। আচ্ছা, এতে হাসার কি আছে? হাঁচো, বুঝি না কিছু। বলেই কণিকা হন হন করে উপরে চলে গেল। তাতে সবাই আরেক দফা হাসলো। এবার সাজ্জাদ নিবিড়কে উদ্দেশ্য করে বলল, এই তুই আমার বোনটাকে এরকম বলছিস কেন? ও না হয়তো ওকে চিনতে পারেনি, কিন্তু তুই তো ওকে চিনতি, তাহলে? তাকে একটু বাজিয়ে দিলাম, আগে মতোই আছে কিনা। আর তাছাড়া ওই আগে আমাকে রিস্কওয়ালা বলেছে। তুই আর বদলাবি না শালা। শালা তো তুই হবি, আর আমাকে শালা ডাকিস? আমার বোন কিন্তু এখনো রাজি। তিতলি নীরব দর্শকের মতো সব দেখছিল। শেষের কথা শুনে অটোমেটিক ভ্রু কুঁচকে এলো তিতলির। সাজ্জাদের দিকে তাকাতেই সাজ্জাদ তিতলিকে বলল, আরে তোমাকে বলেছিলাম না আমার এক বন্ধুর কথা, কণিকার লাভার, যদিও কণিকা জানে না। তিতলি নিবিড়কে চিনল ঠিকই, কিন্তু মনের মধ্যে অনেক প্রশ্ন রয়ে গেছে। সকাল 7:25। দরজার বাইরে থেকে ডাক শোনা যাচ্ছে, যা ক্রমশ তীব্র হচ্ছে। কিন্তু তিতলি তো সারা রাত ঘুমোতেই পারেনি। সারা রাত নিবিড়ের কথাটাই চিন্তা করেছে। সাজ্জাদের সাথে ওর বোনের কী সম্পর্ক, আর ওর বোন কে? হাজারো প্রশ্নের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলেছে তিতলি নিজেকে। আবার দরজার আওয়াজে তিতলির ঘোর ভাঙল। দরজা খুলে ওর মা আর কাজিনদের দেখে বলল, কি চাই? মামুনি, তোর এ কি হাল? কি হয়েছে তোর? ঘুমাসনি? নি মাম্মা, ঘুম আসেনি। তিতলির মা তিতলির কাজিনদের সবাইকে চলে যেতে বলল। তারপর মেয়েকে নিয়ে বিছানায় বসল। তিতলি তৎক্ষণাৎ মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে গেল। তাতে তিতলির মা খানিকটা হাসল। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। কি হয়েছে আমার মামুনির? মনটা তো খারাপ কেন? আচ্ছা মাম্মা, সবসময় মেয়েদেরই কেন এত স্যাক্রিফাইস করতে হয়? কেন মেয়েদেরই তাদের পরিবার ছেড়ে দিতে হয়, বলতে পারো? বুঝতে পারছি মামুনি তোমার কষ্টটা, কিন্তু কি বলো, মেয়েদের জীবনটাই এমন। কিছু সুখ পেতে তারা অনেক বড় বলিদান দেয়, কিন্তু ভাগ্য তাদেরই ভালো হয় যারা একজন মনের মতো স্বামী পায়, যে তার ভালোবাসা দিয়ে তার স্ত্রীর মুখে হাসি ফোটাতে পারে। ছোট ছোট কাজে যে স্ত্রীকে আগ্রহ দেয়, তার স্বপ্নকে নিজের ভাবে। আর এমন একজন সুপুরুষের অপেক্ষায় থাকে নারীরা। এদিকে আমাকেই দেখ, কখনো বলতে পারবো না যে তোর বাবা আমাকে কখনো দুঃখ দিয়েছে। আমি যে এতগুলো বছর তোর বাবার সাথে আছি, কখনো সে আমাকে দুঃখী হতে দেয়নি। আর আমি আশা করি, আমি জানি আমার মেয়েকেও তার স্বামী সবচেয়ে বেশি ভালো রাখবে, তার ভালোবাসা দিয়ে আমাদের কথা ভুলিয়ে দেবে। কিন্তু মাম্মা, আমি কখনো তোমাদের বলতে চাই না। তিতলির মা হেসে দিল। তিতলির মন ভালো করার জন্য বলল, তাও তো তোর কপাল ভালো, এত সুন্দর করে বিদায় হচ্ছে। কিন্তু জানিস, তোর বাবা আমাকে তুলে এনে বিয়ে করেছে, তাও আমার বাবার সামনে থেকে। কিন্তু কেন মাম্মা? নানু ভাই কি রাজি ছিল না? না, তেমন কিছু না। আমার বাবা রেগে তাকে বলেছিল, আমার তুলিমাকে এত সহজে তোমার হাতে তুলে দিব না। দেখি কি করো, ব্যাস, আর কি লাগে তোর বাবার। এবার তিতলিও হেসে দিল। সকাল 10:46। আজ তিতলির গায়ে হলুদ আর সন্ধ্যাবেলা মেহেন্দির অনুষ্ঠান। একদিনই 2 অনুষ্ঠান হবে, কারণ 2 অনুষ্ঠানের সময় কম লাগবে। আগে সাজ্জাদের গায়ে হলুদ হয়েছে, তিতলিকে হলুদ একটা সুন্দর শাড়ি পরানো হয়েছে, তার উপর কাঁচা ফুলের গয়না। বাগানের এক কর্নারে ছোট স্টেজ করা হয়েছে হলুদের জন্য। তিতলিকে সেখানে বসিয়ে সবাই হলুদ দিচ্ছে। যখন মাথায় কলসির পানি ঢালা হচ্ছিল, তখনই আগমন ঘটে আমাদের হিরোর। সাজ্জাদ এক ধ্যানে তিতলির মাথা থেকে পানি পড়ে যাওয়া দেখছে, আর তিতলি চোখ বুজে হালকা হাসল। সাজ্জাদও হেসে দিল, কারণ সাজ্জাদ জানে তিতলির এই হাসির মানে। সাজ্জাদের আগমন টের পেলেই তিতলি হাসে। পানি ঢালা শেষ হতে তিতলির সামনে তাকিয়ে দেখলো সাজ্জাদ এখনও ওর দিকে তাকিয়ে আছে। দেখে তিতলির লজ্জায় মাথা নিচু করে ফেলল। তিতলিকে একটা হালকা গোলাপি রঙের একটা শাড়ি পরানো হয়েছে, যেহেতু মেহেন্দি অনুষ্ঠান সন্ধ্যাবেলা। কণিকা এক মুহূর্তের জন্য তিতলিকে ছাড়েনি, কারণ কণিকা বুঝতে পারছে তিতলির মন খারাপ, সাজ্জাদের চরম মাত্রায় রাগ লাগছে। সবগুলো বন্ধুরা এমনভাবে ওকে ঘিরে রেখেছে যেন কোথাও পালিয়ে যাবে। যদিও সুযোগ পেলে ও দৌড়ে একবার তিতলির কাছে যেত। আজ শুধু তিতলিকে দূর থেকে দেখতে পেরেছে, একবারের জন্য কাছে পায়নি। কণিকা কয়েকবার সাজ্জাদকে জিজ্ঞাসা করলেও সাজ্জাদের বন্ধুগুলোর জন্য তা পারেনি। এদিকে সে বেশ বুঝতে পেরেছে তিতলির মন খারাপ। আর কি লাগে, সন্ধ্যাবেলা সবাই অনেক মজা করছে, বেশ চমৎকার পরিবেশ।
কিন্তু তিতলির মনটা এখনও বেজায় খারাপ, কারণ ওই প্রশ্নগুলো যে করেই হোক সাজ্জাদের সাথে কথা বলতে হবে। কণিকা খেয়াল করলো তিতলি আবার তার চিন্তা জগতে মগ্ন আছে, তখন বলে উঠল, এই দিদু, আবার মন খারাপ করে রয়েছিস? কণিকা, দেখেছিস তোর ভাই নাকি আমাকে ভালোবাসে, এই তার নমুনা। কতবার ডাকতে পাঠিয়েছি কিন্তু সে কি এসেছে? আমি কি করব বল, আমি গিয়েছিলাম তো। আর তাছাড়া এইখানে আমি একটু ভুল করেছি। কি? আমি ভাইকে তোর কথা বলিনি, ওই মিস্টার নির্লজ্জকে দেখে দৌড়ে এসেছি। কি? আচ্ছা, নিবিড় ভাই কি তোকে খেয়ে ফেলবে? এমন করিস কেন? তো সাজ্জাদ ভাইয়ার সাথেও তো কিছুক্ষণ পর দেখা হবে, তুই এমন করছিস কেন? আরে আমার তো কথা আছে। কি এমন কথা রে তিতু? তোকে যাতে ওই নিবিড় ভাইয়ের সাথে বিয়ে দেয় তার কথা। এমন করে বলছিস কেন? এরই মাঝে আগমন ঘটে সাজ্জাদ ও তার সাঙ্গপাঙ্গদের। মেয়েরা খুব স্ট্রিক্টলি বলেছিল যাতে ছেলেরা এই অনুষ্ঠানে অ্যাটেন্ড না করে, কিন্তু সাজ্জাদ তো সাজ্জাদ, আবার যেখানে রয়েছে তিতাস সাহেবের মতো শ্বশুর, তাতে তো কথাই নেই। সাজ্জাদকে দেখে সবাই হাঁক হয়ে গেছে। তিতলিকেও কম সুন্দর লাগছে না। হালকা গোলাপি আর হলুদ কম্বিনেশনের লেহেঙ্গা, চুলগুলো এক বেনুনি করে ছেড়ে দেওয়া, সাথে হালকা সাজ, আর সাজ্জাদ হালকা গোলাপি রঙের শেরওয়ানি, দুজনকেই অস্থির কিউট লাগছে। সাজ্জাদ তিতলির দিকে তাকাতেই তিতলি ভেঙচি কাটল আর চোখগুলো ছোট ছোট করে মুখ ফিরিয়ে নিল। সাজ্জাদ বেশ বুঝতে পারছে তার তিতলি যান আজ বেজায় খেপে, তাই তো সবাইকে অবাক করে দিয়ে মাইক নিয়ে শুরু করলো তিতলির মান ভাঙানোর গান। তিতলি অবাক হয়ে সাজ্জাদের দিকে হাঁ করে তাকিয়ে আছে। এই লোকটার এত গুণ, কত সুন্দর করে গানটা গাইল। আপনা আপনি তিতলির মুখে হাসি ফুটল। তিতলিকে মেহেন্দি দেওয়া শুরু করবে এমন সময় সাজ্জাদ এসে হাজির। তার ভাষ্য মতে সে তার বউকে সর্বপ্রথম মেহেন্দি লাগাবে, তাই সুন্দর করে নিজের নামটা লিখে দিল তিতলির হাতে, আর বাকিটা মেয়েটা দিয়ে দিল। তিতলির হাতে মেহেন্দি দেখিয়ে বেচারি নড়তেও পারছে না, এদিকে কাউকে খুঁজেও পাচ্ছে না। স্বাভাবিক, সবাই খুব ব্যস্ত, কাল বিয়ে তার জন্য। কিন্তু এদিকে তিতলির বেজায় খিদে পেয়েছে, কি করবে সে? তখনই কোথা থেকে সাজ্জাদ খাবার হাতে তিতলির সামনে হাজির। তিতলি অবাক হয়ে দেখছে লোকটা কিভাবে বুঝলো ওর খিদে পেয়েছে। ঠিকটি যান, আমাকে পরে দেখো, অনেক সময় পাবে। এখন খেয়ে নাও, দেখি হা করো, আমি খাইয়ে দিয়েছি। হয়েছে, আপনারা দরদ দেখাতে লাগবে না, আমি খাবো না। কি হয়েছে বলো তো তিতলি যান, আমি কিছু করেছি? আপনার কি মনে হয়? বুঝতে পারছি না। বোঝা লাগবে না, জানি এখান থেকে। আরে বাবা, বলবে তো কি হয়েছে। কিছুই হয়নি। সাজ্জাদ বুঝতে পেরেছে এইভাবে কাজ হবে না, তাই জোর করে তিতলিকে খাবারটা খাইয়ে দেয়। তারপর কিছু না বলে কোথায় যেন চলে যায়। অনেকক্ষণ ধরে তিতলি একা একা বসে আছে, হাতে পায়ে মেহেন্দি লাগিয়ে। সবাই যে যার মতো মেহেন্দি দিচ্ছে, আর বিবাহিতদের বর তাদের খেয়াল রাখছে, কিন্তু তিতলিরটা হাওয়া। এগুলো কি মেনে নেওয়া যায়? আজব পাবলিক। তিতলি রাগ করেছে, কোথায় তার রাগ ভাগাবে তা না, কোথায় হারিয়ে গেছে কে জানে। তিতলি যখন বিভিন্ন চিন্তায় মশগুল, তখন কোথা থেকে সাজ্জাদ এসে হুট করে তিতলিকে কোলে তুলে নিল। বেচারি তিতলি মেহেন্দির জন্য কিছু করতেও পারছে না, তাই আপাতত মুখের কথাকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে। আপনি আমায় কোলে তুললেন কেন? নামান বলছি। চুপ থাকো, নয়তো তোমার হাতে পায়ের মেহেদিও যাবে, সাথে তোমার কোমরটা। সো বি কেয়ারফুল। আজব পাবলিক তো, কোথায় নিয়ে যাচ্ছেন? গেলেই দেখতে পারবে। কণিকা মেহেদি দিয়ে বসে আছে। হঠাৎ মনে হলো কারো নিঃশ্বাস ঘাড়ে পড়েছে, তাই ভয়ে ভয়ে পিছে তাকিয়ে চিৎকার দিতে নিলে নিবিড় তৎক্ষণাৎ কণিকার মুখ চেপে ধরে। কণিকা চোখ বড় বড় করে তাকিয়ে করে ইশারা করছে যাতে তার মুখটা ছেড়ে দেয়। সেভাবে চেঁচাচ্ছিস কেন? ও সরি, এবার বলো চেঁচালে কেন? আপনার মাথায় কি সমস্যা আছে? কই না তো। আমার তো মনে হয় আছে, এভাবে কারো পিছনে দাঁড়িয়ে থাকে আমি কত ভয় পেয়ে গেছি। ও সরি জান, আসলে এক মিনিট কে আপনার জান? কেন তুমি? আপনি মজা করছেন না? একদম না। মানে? নিবিড় আর কোনো কথা না বলে কণিকাকে কোলে তুলে নিল। সাজ্জাদ তিতলিকে নিয়ে ছাদে বসলো, আর ছাদের দরজা লক করে দিল যেন কেউ ডিস্টার্ব না করতে পারে। এবার বলো কেন রাগ করেছো? কে বললো আমি রাগ করেছি? তুমি বলবে না আমি তোমায় কিস করব? আপনি আমায় ব্ল্যাকমেল করছেন।
না, যা ঘটবে তা বলছি। তুমি বলবে? নিবিড়ের বোন আপনার কি হয়? তিতলির কথা শুনে সাজ্জাদের ভ্রু কুঁচকে এলো। অবাক হয়ে তিতলির দিকে তাকিয়ে আছে। এর পরক্ষণেই সাজ্জাদ হো হো করে হেসে দিল। তুমি নিজমকে নিয়ে জেলাস ফিল করছো? সিরিয়াসলি? এতে হাসার কি আছে? আরে বাবা, রাখছো কেন? তুমি নিজমকে দেখবে? না। সাজ্জাদ জোর করে নিঝুমের ছবি দেখালো তিতলিকে, যা দেখে তিতলির চোখ বেরিয়ে আসার উপক্রম। ও এত বোকা কি করে হলো? তিতলি নিজের কাজে নিজেই বোকা বনে গেছে, আর সাজ্জাদ এখনও হেসেই যাচ্ছে আর মনে মনে খুশিও হচ্ছে এই ভেবে যে তার তিতলি জান তাকে নিয়ে কতটা ইনসিকিউর ফিল করে। আসলে নিঝুম একটা বাচ্চা মেয়ে, এবার ক্লাস 5-এ পড়ে, নিবিড়ের ছোট চাচার মেয়ে। সাজ্জাদ বলতে পাগল। সাজ্জাদ ওদের বাড়িতে গেলে সাজ্জাদের পিছনে ঘুরঘুর করে, আর এটা সেটা আবদার। আরে হয়েছে তো, এত হাসার কি আছে? আমি কিভাবে বুঝবো একটা বাচ্চা মেয়ে? আজব। ওফ তিতলি জান, কি বলবো তোমায়, তোমার চেহারাটা দেখার মতো ছিল। হয়েছে তো। সাজ্জাদ হেসে তিতলিকে জড়িয়ে ধরে। তিতলিও মুচকি হেসে সাজ্জাদের পিঠে আলতো করে হাত রাখে। অনেকক্ষণ দুজনেই একসাথে সময় কাটায়। রাত 12:56। নিবিড় কণিকাকে নিয়ে বাগানের বেঞ্চিতে বসিয়ে দিয়েছে। আরে পাগল নাকি আপনি? আমাকে এখানে কেন নিয়ে এলেন? আমার সাথে সময় কাটাতে। আমার সাথে সময় কাটাতে মানে? মানে আমার এখন ঘুমিয়ে ঘুমিয়ে গল্প করতে ইচ্ছে হচ্ছে, তাই তোমাকে প্রয়োজন। কণিকা কেঁপে উঠল নিবিড়ের ছোঁয়াতে। নিবিড় বুঝতে পেরে আরেকটু ঘেঁষে বসল। ফলস্বরূপ নিবিড়ের মুখটা সম্পূর্ণভাবে কণিকার পেটে। এদিকে কণিকার অবস্থা খারাপ, মেহেদির জন্য কিছু করতেও পারছে না। কণিকা নড়াচড়া করায় নিবিড় একটু বিরক্ত হয়ে পড়ে। এত নড়াচড়া কেন করছো? বাসর করতেছি না তোমার সাথে। আরেকবার নড়াচড়া করলে বিয়ে ছাড়াই তুলে নিয়ে যাব, তাই নো নড়াচড়া। কণিকার অবস্থা এমনিতেই খারাপ, এখন বেচারি লজ্জায় লাল হয়ে গেছে। তাকিয়ে দেখে নিবিড় চোখ বুজিয়ে শুয়ে আছে, আর কণিকা এখনো লজ্জায় আর নিবিড়ের স্পর্শী রোবট হয়ে বসে আছে চোখ বন্ধ করে। কণিকার শ্বাস দ্রুত ওঠানামা করছে দেখে নিবিড় মুচকি হেসে কণিকার পেটে চুমু দিয়ে উঠে বসে। নিবিড়ের এই কাজে কণিকা একদম ফ্রেস্ট। এবার নিবিড় ওর গালে একটা চুমু দিয়ে বলে, আজ আর এর থেকে বেশি রোজ নিতে পারবেন না, আর আমি তোমার কাছে থাকলে এর থেকে দূরে থাকতে পারবো না। তাই তুমি তাড়াতাড়ি রুমে যাও, আমার মেহেদি শুকিয়ে গেছে, আমি নিচে গেলে সমস্যা হতে পারে। তারপর কণিকার কপালে চুমু দিয়ে ওইখান থেকে নিবিড় চলে যায়। আর কণিকা এখনো বোঝার চেষ্টা চালাচ্ছে যে এতক্ষণ তার সাথে কি হয়েছে। সকাল সকাল তিতলি কণিকাকে কথা শোনাচ্ছে, কারণ তার মেহেদির রং লাল হলেও গাঢ় হয়নি। তাই আবার মেহেদি দিয়ে দিচ্ছে কণিকা, আর তিতলি বকবকানি শুনছে। এই, তোর ভাই আমাকে ভালোবাসে? একটুও ভালোবাসে না, নাহলে আমার 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 মেয়েদের রং কেন হবে না? সিরিয়াসলি তুই কি চাস তোর হাত কালো খয়েরি হয়ে যাক? বলত, এমনিতেই এত লাল হয়েছে, তাও তার আরো লাল লাগবে কেন রে? আমার ভাই তোকে এত ভালোবাসে, তাও তোর হয় না? এর মাঝেই সাজ্জাদ তিতলির রুমে এসেছে। তার অসম্ভব রাগ লাগছে, তিতলি এটা কি করে করতে পারে। সাজ্জাদকে দেখে কণিকা বের হয়ে গেছে, আর কণিকা যাওয়ার সাথে সাথে সাজ্জাদ দরজাটা লক করে দেয়। সাজ্জাদের চেহারা দেখে তিতলির এখন প্রচণ্ড ভয় করছে। আস্তে আস্তে বের হয়ে যেতে নিতে সাজ্জাদ তিতলির হাত ধরে টান দিয়ে একদম নিজের কাছে নিয়ে আসে। কোথায় যাচ্ছ? কই, কোথাও না। কণিকাকে কি যেন বলেছিলে? কই, কিছু না তো। তাই না? তাহলে কি যেন বললে? আমি তোমাকে ভালোবাসি না, না কি যেন? বাসেন নাই তো, তাহলে তো মেয়েদের রং হতো। স্টুপিডের মতো কথা বলা বন্ধ করো। তোমার ওই সামান্য মেহেদির রং আমার ভালোবাসার গভীরতা কখনোই মাপতে পারবে না, সো মাইন্ড ইট। তিতলির চোখ বন্ধ করে বসে আছে, সেও ভাবছে আসলে কি তাই। বিকেল 4:50। তিতলিকে কনে সাজানোর জন্য পার্লার থেকে লোক এসেছে। খুব সুন্দর করে তিতলিকে সাজিয়ে দিচ্ছে। তিতলি খুব স্ট্রিক্টভাবে বদলেছে, তাকে যেন ভারী মেকআপ না করা হয়, তাতে স্কিন প্রবলেম হওয়ার ঝুঁকি থাকে। পার্লারের মেয়েরাও সুন্দর করে তিতলির কথা মতো সাজিয়ে দিচ্ছে।
তিতলি এমনিতেই সুন্দর, তার সাথে ব্রাইডাল সাজ, জাস্ট অসাধারণ লাগছে তিতলিকে। তিতলিকে সবাই এটা ওটা বলে লজ্জা দিচ্ছে, আর তিতলিও সারাক্ষণ সাজ্জাদের কথা ভাবছে। কিছুক্ষণ পর সে সাজ্জাদের কাছে থাকবে। আজ রাতে সাজ্জাদ তাকে আপন করবে। বিভিন্ন চিন্তায় সে বিভোর, আর সাথে লজ্জা তো আছেই। কাজী সাহেব চলে এসেছে, কনে বসে অপেক্ষা করছে। তিতলির বাবা মা তিতলির কাছে বসে আছে। কণিকাও এক কোণায় দাঁড়িয়ে আছে, কিন্তু দেখা নেই সাজ্জাদের। কারণটা সবার অজানা। তিতলি পাগলের মতো করছে। কিছুক্ষণ আগে তিতলির সাথে মেয়েরা বসে বিভিন্ন কথা বলছে। কণিকা তো দুপক্ষ থেকে, তাই প্রথমেই চলে এসেছে। সাজ্জাদ তার পরিবার নিয়ে পরে আসবে, কিন্তু আসার মুহূর্তে সাজ্জাদের কোনো খবর পাওয়া যায়নি। কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। তাহলে কি সে তিতলিকে ধোঁকা দিল? বর্তমান তিতলি বসে বসে কান্না করছে আর সাজ্জাদের অপেক্ষা করছে। যেহেতু সাজ্জাদ আর তিতলির বিয়ে একটা বড় রিসর্টে হচ্ছে, তাই দুপক্ষকেই এখানে আসতে হবে। কিন্তু তিতলি পৌঁছালেও পৌঁছায়নি সাজ্জাদ। তিতলিকে তার পরিবারের সবাই বাড়ি নিয়ে যেতে চাচ্ছে, কিন্তু তিতলি না নিজে গেছে আর না কাজীকে যেতে দিয়েছে। তিতলি কিছুতেই বুঝতে পারছে না সাজ্জাদ কেন এমন করলো। তাদের আগেও বিয়ে হয়েছে, কিন্তু সবাই তো তা জানে না। তাই অনুষ্ঠানের মাধ্যমেই তো সাজ্জাদ তিতলিকে স্বীকৃতি দেওয়ার কথা ছিল। তাহলে কি সাজ্জাদ তিতলিকে স্বীকৃতি দিতে চায় না? সবাই যে তার অপেক্ষা করছে। তিতলির মনে হলো সাজ্জাদ ওর নাম ধরে ডাকছে, তাই ভেজা চোখ নিয়ে দৌড়ে মেন গেটের কাছে আসে, কিন্তু কাউকেই দেখতে পায় না। এতে তিতলির কান্নার বেগ আরও বেড়ে যায়। বিয়ে বাড়িটা একদম স্তব্ধ। আস্তে আস্তে গেস্টরাও চলে গেছে, কিন্তু আশা হারেনি তিতলি। ওর মনে হচ্ছে সাজ্জাদের কিছু হয়েছে, না হলে সাজ্জাদ কখনো তাকে ধোঁকা দিতে পারে না। যখন বিভিন্ন কথা ভাবতে ভাবতে তিতলি গেট থেকে ভিতরে আসছিল, তখন হঠাৎ করে নিজের নাম শুনে থমকে দাঁড়ায়। সাজ্জাদকে দেখে ওর কাছে আসবে, তার আগে সাজ্জাদ তিতলিকে থামিয়ে দেয়। তিতলি মনে মনে অনেক কষ্ট পেলেও তা প্রকাশ করল না, কিন্তু সেই কষ্টটা চোখের পানিতে প্রকাশ পেল। সাজ্জাদের অবস্থা করুণ, মাথার এক পাশ থেকে রক্ত ঝরছে, শেরওয়ানিতে রক্ত লেগে আছে। আর সবচেয়ে বড় কথা, সাজ্জাদ একা আসেনি, ওর পেছন থেকে একটা মেয়ে বেরিয়ে আসে, যাকে দেখে তিতলির মুখটা অটোমেটিক রাগে লাল হয়ে গেছে। মুখ থেকে বেরিয়ে আসে, রিফা। রিফাকে দেখে তিতলি সামনে গিয়ে রিফাকে এক থাপ্পড় মারে। তাল সামলাতে না পেরে রিফা মাটিতে পড়ে যায়। নিচু হয়ে রিফার চুল ধরে তিতলি বলতে থাকে, নিশ্চয়ই তুই সাজ্জাদের ক্ষতি করার চেষ্টা করেছিস। তোর কত বড় সাহস তুই! তিতলিকে কথার মাঝে থামিয়ে সাজ্জাদ বলে, তিতলি, ওকে ছেড়ে দাও। তিতলি ভ্রু কুঁচকে সাজ্জাদের দিকে তাকায়, তারপর সাজ্জাদের উদ্দেশ্যে বলে, ছেড়ে দেবো মানে? ও কি করেছে তা কি আপনাদের অজানা? আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে চেয়েছে, আর আপনি ওকে ছেড়ে দিতে বলছেন? ওর কোনো দোষ নেই, ওকে দিয়ে এই কাজগুলো করানো হয়েছে। ওকে দিয়ে করানো হয়েছে মানে? কিন্তু এটা কি করে সম্ভব? হ্যাঁ, আমার কোনো এক শত্রু ওকে দিয়ে এই কাজগুলো করিয়েছে। আপনি এই অবস্থা কি করে হলো? আর ওকেই বা এখানে কেন নিয়ে এলেন? আজ রাস্তায় আসার সময় আমার অ্যাক্সিডেন্ট হয়। রিফা রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাকে দেখে ছুটে আসে, তখনই আমি ওকে পাই। রিফার পুরো পরিবারকে হত্যা করা হয়েছে, আর রিফাকেও ওই লোকগুলো খুঁজছে মারার জন্য, তাই ওকে আমি নিয়ে এসেছি। আর রিফা রাস্তায় অসুস্থ হয়ে পড়ায় ওকে নিয়ে হাসপাতালে যায়, এই জন্যই দেরি হয়ে গেছে। ওকে এই লোকগুলো কেন মারার চেষ্টা করবে? ও তো তাদের আন্ডারেই কাজ করতো। এবার রিফা উঠে কান্না করতে করতে বলতে থাকে, আমি বলছি তিতলি, আসলে আমি তাদের সাথে কাজ করতে চেয়েছিলাম টাকার জন্য, কিন্তু যখন বুঝতে পারি যে আমাকে তারা অন্যায় কাজে ব্যবহার করছে, তখন আমি তাদের কাজটার জন্য মানা করে দেই। তাই আমার পরিবারকে তারা খুন করে, আর আমাকেও খুঁজতে মারার জন্য। তিতলি কিছুক্ষণ রিফার দিকে তাকিয়ে থাকে। কেন যেন তিতলির একদম বিশ্বাস করতে ইচ্ছে করছে না এই মেয়েটাকে। সে আদৌ সত্যি বলছে তো? কথা বলতে বলতে বাসার সবাই বাইরে চলে এসেছিল, তাই সবাই সাজ্জাদকে খুঁজে না পাওয়ার কারণ বুঝতে পারে। সাজ্জাদের মা দৌড়ে এসে ছেলেকে জড়িয়ে ধরে। তিতলি সাজ্জাদের দিকে তাকিয়ে কান্না করে দেয়। আপনার তো অনেক চোট লেগেছে। তিতলির কান্না দেখে সাজ্জাদ এসে তিতলিকে জড়িয়ে ধরে। তিতলি জান, দেখো আমার একদম ব্যথা লাগছে না, আর তেমন ব্যথাও পাইনি, তুমি কান্না কেন করছো? এবার সাজ্জাদ তার মাকেও জড়িয়ে ধরে বলতে লাগে, মা, তুমিও তিতলির মতো কান্না শুরু করলে? তোমরা দুজনে এইভাবে কেন কান্না করছো? আমি তো বেঁচে।
তৎক্ষণাৎ সাজ্জাদের গালে চড় পড়ল। সাজ্জাদ হেসে দিয়ে বলে উঠল, আহ মা, কি শান্তি! কতদিন পর তোমার হাতে চর খেলাম। তোকে ধরে তো আচ্ছা মতো পেটুনি দিতে হবে, ফাজিল ছেলে। দাঁড়া, আমার তিতলি মামুনিকে আমি ঘরে নিয়ে নেই, তখন তোকে দুজনে মিলে পেটুনি দিব, তাই না তিতলি মা? পাওয়া যাচ্ছে না। সাজ্জাদ একটু এগিয়ে দেখে কণিকা এক সাইডে দাঁড়িয়ে আছে। সাজ্জাদের কাছে আসেনি। কণিকার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, কণা, তিতলি কোথায়? আমি কিভাবে বলবো? তুই তো সব সময় বেশি বুঝিস। তুই কি করে জানিস না তিতলি কোথায়? আমার বোনটা আমার উপর রেগে আছে। নাটক করিস না। কতবার বললাম আমি তোর সাথে আসি বা কাউকে সাথে নিয়ে আয়, কিন্তু তুই একা একা আসতে গেলি। তুই জানিস তিতলির কি অবস্থা হয়েছিল? পাগলের মতো করছে মেয়েটা। তোকে এই অবস্থায় দেখে ওর ওপর কি যাচ্ছে তুই জানিস? সাজ্জাদ সবার কথা শুনে স্তব্ধ হয়ে যায়। তার তিতলি জান তাকে এত ভালোবাসে। নিজেকে কোনোভাবে সামলে বলে, কণিকা, তিতলি কোথায়? নিশ্চয়ই ছাদে কান্না করছে। সাজ্জাদ আর অপেক্ষা না করে দৌড়ে ছাদে চলে যায়। ছাদে গিয়ে তিতলিকে সাজ্জাদ খুঁজে পায় না। ফিরে আসতে যাবে তখন সাজ্জাদ তিতলির কান্নার আওয়াজ পায়। ধীরে ধীরে সেদিকে গিয়ে দেখে তিতলি হাঁটু গেড়ে বসে কান্না করছে। সাজ্জাদ নিচু হয়ে তিতলির পাশে বসে পড়ে। তিতলি খুব ভালো করেই সাজ্জাদের আগমন টের পেয়েছে, কিন্তু মাথা তুলে তাকায়নি। সাজ্জাদ খুব ভালোভাবে বুঝেছে তিতলি অভিমানে তার দিকে তাকায়নি, তাই কান ধরে সরি বলে। তিতলির দিকে তাকিয়ে গাওয়া শুরু করে। তিতলি সাজ্জাদের গান শুনে সাজ্জাদের বুকে ঝাঁপিয়ে পড়ে, কান্না করতে থাকে। সাজ্জাদও তিতলিকে জড়িয়ে ধরে হেসে দেয়। এই পাখি, আমি ঠিক আছি তো, চাকাও আমার দিকে। জানেন আমি কতটা ভয় পেয়ে গেছিলাম। আরে তিতি যান, ও বউ, কান্না থামাও না যান। তাড়াতাড়ি চলো, তোমাকে আবার বিয়ে করে নেই, না হলে বাসর কিভাবে করব? তিতলি সাজ্জাদের বুক থেকে মাথা তুলে সাজ্জাদকে মারতে থাকে। সাজ্জাদ হেসে তিতলিকে আবার জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর তিতলি সাজ্জাদকে বলে, আচ্ছা সাজ্জাদ, ওই লোকগুলো কারা যারা আপনার ক্ষতি চায়? আপনি তাদের চেনেন? আর এত তাড়াতাড়ি রিফাকে বিশ্বাস করাটা কি আমাদের উচিত? আমি এখনো শিওর না লোকগুলো কারা, আর আমি রিফাকেও বিশ্বাস করি না, কিন্তু আমাদের ওকে বিশ্বাস করার নাটক করতে হবে, তাতে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। আচ্ছা তিতলিতান, তুমি কিভাবে বুঝলে যে রিফা আমাকে নিয়ে মিথ্যে বলছে? আমাকে কি মনে হয় না এতটাই পাওয়ারলেস? বাবার পাওয়ার, হাজব্যান্ডের পাওয়ার, অ্যান্ড পাওয়ার ইজ দ্য বেস্ট ইন দিস ওয়ার্ল্ড। আপনার মনে আছে আপনি আমায় বলেছিলেন আপনি অমন পোশাক কখনোই পরেনি? তখন আমিও বিষয়টা নিয়ে ভাবতে থাকি আর রিফা কেস সলভ করি, অ্যাকচুয়ালি অনুমান করি। এখানে আমাকে মিসলিড করার চেষ্টা করা হয়। রিফা এখানে গুটি হিসেবে ইউজ হচ্ছে, আর ধারণা করতে পারি এই সকল ঘটনা হলো একজনই করাচ্ছে বা করছে। তাই আমাদের আরো সচেতন হতে হবে। কিন্তু আমি তোমাকে এসব থেকে দূরে রাখতে চাই। আমি তোমাকে কোনোভাবেই হারাতে পারবো না। সেম হিয়ার, আমিও আপনাকে হারাতে পারবো না। তাই যা করবেন আমি সাথে থাকবো, কোনো কথা শুনবো না। আর যদি তা না হয় আমি কিন্তু পালিয়ে যাবো। আজ এটা কথা বললে একদম ঘরবন্দি করে রাখবো। পালাবে কত সব। আমি কি করতে পারি তার সম্পর্কে আপনার ধারণা নেই মিস্টার বচ্চাদ। সাজ্জাদ ভ্রু কুঁচকে তাকাতে। প্লিজ। সাজ্জাদ আর কিছু বলে না। এই মেয়েকে বলেও লাভ নেই। সাজ্জাদ আর তিতলি নিচে নেমে আসে, আর তাদের বিয়ে আবার পারিবারিকভাবে সম্পন্ন হয়। কবুল বলে সাজ্জাদ তিতলিকে চোখ টিপ দেয়, আর তিতলি লজ্জায় চোখ নামিয়ে মুচকি হাসে। সব শেষে এলো বিদায়ের পালা। যতই বিয়েটা তিতলির মন থেকে হোক না কেন, তবুও নিজের পরিবার, নিজের বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে। সব মেয়ের জীবনেই এই দুঃখের সময়টা আসে। বাবার আদর, মায়ের আদর তিতলির বরাবরই একটা বাধ্য মেয়ে, তাই বকাঝকা কপালে জটিনি বললেই চলে। তিতলি তার বাবা মাকে ধরে তখন থেকে কেঁদেই চলেছে। তিতলির বাবা মেয়েকে আগলে সাজ্জাদের হাতে তুলে দেন আর বলেন, আমার মেয়েটাকে দেখে রেখো বাবা। আমি জানি তুমি থাকতে আমার মেয়েকে নিয়ে আমার কোনো চিন্তা নেই, তবুও বাবার মন মানে না। বাবা, আপনি একদম চিন্তা করবেন না। যখন আমাদের কথা মনে পড়বে সরাসরি বাড়িতে চলে আসবেন, আর না পারলে আমাকে বলবেন, আমি চলে আসব। আর তিতি শুধু এই বাড়িতেই না, এই বাড়িতেও থাকবে। ওর ওপর সবার আগে আপনাদের অধিকার, তারপর আমার। আমি জানি বাবা, তোমার মতো ছেলে লাখ খুঁজলেও আমি পেতাম না।
আল্লাহই মিলিয়ে দিয়েছে, আজ আমি নিশ্চিন্ত। সবাইকে বিদায় জানিয়ে তিতলি চলল তার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। তিতলি আর সাজ্জাদ গাড়ির পেছনে বসেছে আর কণিকা সামনে। গাড়ি চালাচ্ছে নিবিড়। তিতলির মন ভালো করতে তখন থেকে এটা সেটা বলে চলেছে সাজ্জাদ আর কণিকা। নিবিড় কিছু বলতে গেলে কণিকার ঝাড়িতে চুপ হয়ে গেছে। কণিকার স্পষ্ট কথা, গাড়ি চালানোর সময় কথা বলা যাবে না, পরে যত ইচ্ছা বলতে পারো। সাজ্জাদের বাড়িতে চেঁচামেচি শুরু হয়ে গেছে বউ এসেছে বলে। তিতলিকে সাজ্জাদের আম্মু বরণ করে ঘরে তোলেন। কণিকা ভেতর থেকে সাজ্জাদকে চোখ টিপ দিতেই সাজ্জাদ হেসে দিয়ে তিতলিকে কোলে তুলে নেয়। ব্যাপারটা এত তাড়াতাড়ি ঘটে যে বেচারি তিতলি কিছু বুঝে উঠতে পারে না। সবার সামনে এভাবে কোলে নেওয়ায় বেশ লজ্জা পায় তিতলি। তিতলিকে নিয়ে সাজ্জাদ ঘরে আসে। সবাই নতুন বউ দেখতে এসেছে। বড়রা তিতলিকে দেখে দোয়া করছে। তিতলি মনে মনে বিরক্ত হলেও মুখে তার লেশ মাত্র নেই, সব হাসি মুখে সামলাচ্ছে। তিতলির শাশুড়ি বুঝতে পেরেছেন তিতলির অবস্থা, সাথে অনেক অবাকও হয়েছে তিতলির ধৈর্য দেখে। তারপর হাসি মুখে সবার সামনে এসে বলতে শুরু করে, দেখি এবার তোমরা আমার তিতলি মাকে একটু রেস্ট দাও, আবার পরে কথা বলো। এমনিতেই অনেক রাত হয়ে গিয়েছে, মেয়েটা কিচ্ছু খায়নি। সবাই আস্তে আস্তে ভিড় কমিয়ে দিল। তিতলি অবাক হয়ে তার শাশুড়ি আম্মুকে দেখতে লাগলো। অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আম্মু আপনি বুঝলেন কিভাবে? আম্মু ডাকিস, আবার বলিস বুঝলেন কিভাবে? আরে বাবা, আমার মেয়ের মনের কথা আমি বুঝবো না? পাগলি মেয়ে কোথাকার। থ্যাংক ইউ আম্মু। আরেকটা কথা, এখন থেকে তুমি করে ডাকবি, আপনি আজ্ঞা চলবে না। আচ্ছা। তারপর তিতলির শাশুড়ি তিতলিকে নিজ হাতে খাইয়ে দেয়। অবাক করা বিষয়, এতক্ষণ সময়েও তিতলি সাজ্জাদের দেখা পায়নি। আশেপাশে কয়েকবার তাকিয়েছিল। কিছুক্ষণ পর কণিকা সহ কয়েকটা মেয়ে তিতলিকে নিয়ে সাজ্জাদের রুমে বসিয়ে দেয়। সবাই তিতলিকে নিয়ে হাসি তামাশা করছে। রাত 1টা। সাজ্জাদ দরজার কাছে এসে একটু শব্দ করল, তাতে সবার নজর সাজ্জাদের দিকে যায়। মেয়েরা দরজার সামনে আটকালে সাজ্জাদ কণিকার দিকে তাকায়। কণিকা, কণিকা মুচকি হেসে বলে, এই তোরা আয় তো, যা চাস তা পেয়ে গেছি, চলে আয়। অতঃপর সবাই কণিকার পিছে পিছে চলে যায়। কণিকাও মুচকি হেসে সাজ্জাদকে বলে, বেস্ট অফ লাক। সাজ্জাদ কণিকা যাওয়ার পর দরজা আটকে তিতলির কাছে আসে। পাশে বসে তিতলির দিকে তাকিয়ে দোয়া পড়ে নেয়। তিতলিকে বলে, তিতলিজান, তোমার মোহরানা কিন্তু পূরণ করে দিয়েছি, তুমি পেয়েছো কিনা জানি না। তিতলি উঠে সাজ্জাদকে সালাম করে আর বলে, এত টাকা দিয়ে আমি কি করব? যা ইচ্ছা করো, ওটা তোমার অধিকার। তিতলি শুধু মুচকি হাসে। সাজ্জাদ তিতলিকে জিজ্ঞাসা করে, তিতলিজান, আজও কি অপেক্ষা করতে হবে? প্লিজ না বলো না, আজ কিছুতেই মন মানছে না। তিতলি চোখ নামিয়ে মুচকি হেসে সায় দেয়। সাজ্জাদও আর দেরি না করে তিতলিকে রাঙিয়ে দেয় তার ভালোবাসার ছোঁয়ায়। সকালে তিতলির ঘুম ভেঙে দেখে সাজ্জাদ এখনও বেঘরে ঘুমোচ্ছে। তিতলি মুচকি হেসে উঠে পড়ে। গোসল শেষে বের হয়ে তিতলি দেখে সাজ্জাদ এখনও ঘুমাচ্ছে। কুম্ভকর্ণ আমাকে সারা রাত চালিয়ে এখন নিজে কি সুন্দর বেঘরে ঘুমাচ্ছে। ঘুম দেওয়াচ্ছে দাঁড়া। তিতলি ওর ভেজা চুল সাজ্জাদের মুখের ওপর ঝাপটা দেয়, যাতে করে সাজ্জাদ লাফিয়ে ওঠে। তিতলি অবাক হওয়ার ভান করে সাজ্জাদকে বলে, ও সরি আমি খেয়াল করিনি। সাজ্জাদ কিছুক্ষণ চুপ করে তিতলিকে দেখে তারপর খাট থেকে নেমে মুচকি হেসে তিতলির কাছে গিয়ে ওর গলায় হাত বুলিয়ে বলে, এ সত্য আমি তুলব, কিন্তু নিজেকে সবার হাত থেকে কিভাবে বাঁচাবে? তিতলি আয়নায় তাকিয়ে দেখে তার পুরো শরীরে সাজ্জাদের দেয়া দাগ। তিতলি লজ্জায় শেষ। এবার সে কিভাবে বাইরে যাবে? সাজ্জাদ তিতলির চেহারা দেখে হাসতে হাসতে ওয়াশরুমে চলে গেল। তিতলি বেচারি ভাবছে সে এখন কিভাবে এই পরিস্থিতি থেকে বাঁচবে। সাজ্জাদ ওয়াশরুম থেকে বেরিয়ে তিতলিকে দেখতে পায় না। রুম থেকে বেরিয়ে দেখে সবাই ডাইনিং টেবিলে বসে সাজ্জাদের অপেক্ষা করছে। তিতলিকে দেখে তো সাজ্জাদ হা হয়ে গেছে। শাড়ি পাল্টে সুন্দর একটা 3 পিস পরেছে, আর দাগগুলো দেখা যাচ্ছে না। যেহেতু সবাই মডার্ন, তাই পোশাক নিয়ে কেউই কিছু বলেনি। সাজ্জাদের আম্মু তো খুব খুশি হয়েছে তিতলিকে দেখেই। বাড়ির মেয়ের মতো সব কাজে ওনাকে সাহায্য করেছে মানা করা সত্ত্বেও। তিতলিকে মাথায় করে রাখছেন তিনি। সবাই তিতলিকে নিয়ে ব্যস্ত। এদিকে সাজ্জাদ যে এসেছে তার কোনো পাত্তাই নেই। সাজ্জাদ এবার করুণ চোখে তার মায়ের দিকে তাকিয়ে ডাকে, আম্মু,
আমি ওই বাড়িতে আছি, আমার দিকেও তাকিও। সাজ্জাদের আম্মু ওর দিকে তাকিয়ে একটু হেসে দেয়, তারপর তিতলির পাশে বসিয়ে দেয়। সবাই খেতে শুরু করে, কিন্তু বিপত্তি ঘটে তিতলির। সাজ্জাদ আসার পর থেকে তিতলির হাত ধরে রেখেছে। তিতলিকে সবাই অনেকবার জিজ্ঞাসা করে ও কেন খাচ্ছে না, কিন্তু তিতলি কি বলবে? সাজ্জাদ যে ইচ্ছে করে করছে তা বেশ বুঝতে পারছে তিতলি। কয়েকবার হাত ছাড়ানোর চেষ্টাও করে, কিন্তু লাভ হয়নি। তাই বুদ্ধি করে তিতলি তার শাশুড়িকে বলে, আম্মু তুমি আমাকে একটু খাইয়ে দিবে, কেউ হয়তো চাইছে আমি না খেয়ে থাকি। সাজ্জাদের আম্মু বেশ বুঝতে পেরেছে তিতলির ইশারা, তাই তিনি মুচকি হেসে তিতলিকে খাইয়ে দিতেই শুরু করেন, আর সবাই এক দফা হেসে নেয়। তিতলিকে দেয়ালের সাথে চেপে রেখেছে সাজ্জাদ। তিতলি এতবার করে বলছে তাকে ছেড়ে দিতে, কিন্তু তা যেন সাজ্জাদের কান অব্দি যাচ্ছে না। সাজ্জাদ তো ব্যস্ত তিতলিকে দেখতে। হঠাৎ করেই তিতলির ঠোঁট দখল করে চুমু খেতে শুরু করলো সাজ্জাদ, আর তিতলি বারবার সাজ্জাদকে ঠেলছে ছাড়া পাওয়ার জন্য। কিন্তু সাজ্জাদ তো নাছোড়বান্দা, সে তার নিজের কাজে ব্যস্ত। কিছুক্ষণ আগে সাজ্জাদ সবার সামনেই তিতলিকে বিভিন্ন ইশারা দিচ্ছে, আর তিতলির রাগ লাগছে সাজ্জাদের প্রতি। লোকটা দিন দিন অসভ্য তার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, কিন্তু সাজ্জাদ তো সাজ্জাদ। একবার তিতলির দিকে ইশারা করে ওপরের রুমে চলে যায়। যাওয়ার আগে সে অনেকবার তিতলিকে রুমে আসতে বলেছে, কিন্তু তিতলি তাকে পাত্তা দেয়নি। ওপর থেকেও সাজ্জাদ অনেকবার দেখেছে। তারপর সাজ্জাদ নিচে নেমে স্পেশালভাবে তিতলিকে কাঁধে তুলে নিয়ে যায়। তারপর সে তার ঐতিহাসিক কাণ্ড ঘটায়। সাজ্জাদ যখন তিতলিকে চুমু খেতে বসত, তখন দরজায় নক পড়ে। তিতলির চমকে উঠলেও ভাবান্তর হয়নি সাজ্জাদের মাঝে। সে তিতলির ঠোঁট ছেড়ে দিয়ে তার গলায় চুমু দিতে ব্যস্ত। তিতলি কিছুক্ষণ জোরে শ্বাস নিয়ে সাজ্জাদকে বলে, সাজ্জাদ প্লিজ দেখুন, কেউ এসেছে দরজায়। তিতলি গলায় মুখ ঢুবিয়ে, তিতলি যান, নহর না তো, অ্যান্ড ডোন্ট ডিস্টার্ব। দরজায় বেশ কয়েকবার নখ হয় সাজ্জাদের ঘোর কাটে। বেশ বিরক্তি নিয়ে দরজা খুলে রিফাকে দেখতে পায়। এবার যেন তার রাগ আরো দ্বিগুণ হয়ে যায়। কি চাই রিফা? আসলে আমি তিতলির কাছে এসেছিলাম। কেন? আসলে ওর কাছে তো সেইভাবে ক্ষমা চাওয়া হয়নি, তাই ভাবলাম ওর কাছে ক্ষমা চাইবো আর ওর সাথে আলাপ করব। কিন্তু তোমার বোঝা উচিত ছিল যে তিতলির বিয়ে হয়েছে, আর আমরা এখন কোয়ালিটি টাইম স্পেন্ড করছিলাম, যা তুমি নষ্ট করেছ। সরি, আসলে বুঝতে পারিনি। এখন তুমি আসতে পারো। এর মধ্যেই তিতলি বের হয়, আর সাজ্জাদকে ইশারা করে বলে ও সামলাচ্ছে। সাজ্জাদও রাগ করে দরজায় একটা খুশি মেরে বের হয়ে যায় রুম থেকে। তিতলি রিফাকে রুমে নিয়ে আসে। রিফা পুরো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। পুরো রুমে সাজ্জাদ আর তিতলির ছবিতে ভর্তি, খুব সুন্দর সাজানো গোছানো। তা তুমি আমার খোঁজ কেন করছিলে? রিফা তিতলির কথায় হঠাৎ চমকে যায়, তারপর নিজেকে সামনে নিয়ে বলে, আসলে আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। তোমাকে কত ভুল বুঝিয়েছি, আমি আমার কাজে অনুতপ্ত। তা তোমাকে দেখে তো তা মনে হয় না। মানে? আরে আমি মজা করছিলাম। তা তুমি ঠিকঠাক নাস্তা করেছো তো? যতই হোক তুমি আমার মেহমান। মেহমান তো তুমি। কিছুদিন পরেই বাড়িতে শুধু আমার রাজত্ব থাকবে। হ্যাঁ সেটাই, আর চিন্তা করো না, আমি আমারটা ঠিক বুঝে নেব। তোমারটা বুঝে নেবে মানে? আরে তুমি বলো না নাস্তা ঠিক মতো করলাম কিনা, তার জন্য বললাম। ঠিক আছে। নিবিড় তখন থেকে কণিকার পেছনে পড়ে আছে, আর কণিকা বেচারাকে পাত্তাও দিচ্ছে না। বেচারার অবস্থা দেখে সবাই মিটমিট করে হাসছে। নিবিড় এবার কণিকার একদম সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, কি সমস্যা তোমার? তোমাকে ডাকছি, শুনতে পাচ্ছ না? সেটাই তো, কি সমস্যা আপনার? এইভাবে আমার পিছে পড়ে আছেন কেন? মানুষ দেখলে কি ভাববে? যা বাবা আর ভাববে, আই ডোন্ট কেয়ার, তুমি আমার সাথে আসো। বাট আই ডু কেয়ার। কে শুনে কার কথা? কণিকার হাত ধরে নিবিড় কোথাও নিয়ে যাচ্ছে। কণিকার কোনো কথাতেই পাত্তা দিচ্ছে না। ওদিকে বেচারা সাজ্জাদ প্রায় 1 ঘন্টা ধরে তিতলিকে ডেকে চলেছে, কিন্তু তিতলি পণ করেছে সে আজ রুম থেকে বের হবে না। সাজ্জাদের ওপর রাগ করেছে। নিবিড় যখন কণিকাকে টেনে নিয়ে যাচ্ছিল, তখন সাজ্জাদকে রুমের বাইরে দেখে, ভাই তুই রুমের বাইরে বসে দরজায় ধাক্কাচ্ছিস কেন? সাদে কি তোর ভাবি আমাকে রুম থেকে বের করে দিয়েছে? কণিকা আর নিবিড় দুজনেই হাসতে হাসতে শেষ। ভাই
এটা মনে হয় প্রথম ইতিহাস ঘটলো যে বউ বিয়ের পরের দিন বরকেই রুম থেকে বের করে দিয়েছে। বলে হা হা করে হাসতে লাগলো। এবার নিবিড় বলল, তা ভাই, তুই কি এমন অপরাধ করেছিস যে ভাবি তোর রুমে থেকেই বের করে দিল? যা জানি তাতে ভাবি বড়ই শান্তশিষ্ট। তাহলে খালি বলেছি আজকে অফিস যেতে হবে, কাজ আছে। কিন্তু কথা ছিল চিতলিকে নিয়ে নদীর পাড়ে যাব। ও মেবি তোদেরও বলেছে। এখন মানা করায় আমাকে রুম থেকে বের করে নিচে ভিতরে বসে বসে কান্না করতেছে। বুঝলাম না কান্না করার কি হলো। ভাই, এটা ওর দোষ না। ওর ছোটবেলা থেকেই প্রবলেম আছে। কোনো কিছু ওর মনের মতো না হলে শুধু শুধুই কান্না করে, তাও অটোমেটিক। ও নিজে চাইলেও আটকাতে পারে না। এটা এক ধরনের সাইকোলজিক্যাল প্রবলেম। ওকে টাইম দে, নিজেই বের হবে। আরে আমি তো জানতাম না রে। সাজ্জাদ তিতলিকে সুন্দর করে ডাকতে থাকে এবং তিতলিকে নিয়ে ঘুরতে যাবে তাও বলে, কিন্তু তিতলি দরজা খোলে না। কিছুক্ষণ পর নিজেই চোখ মুছে দরজা খুলে সবাইকে সরি বলে। তারপর সাজ্জাদকে বলে, সরি, আসলে আমি নিজেকে সামলাতে পারিনি। কিন্তু আমি আপনার সমস্যাটা বুঝতে পেরেছি। আপনি অফিসেই যান, আমার কোনো সমস্যা হবে না। সাজ্জাদ তিতলিকে জড়িয়ে ধরে। আই এম এক্সট্রিমলি সরি তিতলি জান। আমি তোমার এই সমস্যার কথা জানতাম না, তাহলে কখনোই তোমাকে হার্ট করতাম না। সরি জান। তিতলির কপালে চুমু দিয়ে বললাম। আর আমরা ঘুরতে যাব, তুমি রেডি থেকো। কিন্তু আপনার অফিস? কোনো সমস্যা হবে না, আমি ফোন করে ম্যানেজ করে নেব। কিন্তু আর কোনো কিন্তু নয়। রিফা দূরে দাঁড়িয়ে সব দেখছিল আর রাগে ফুঁসছিল। তারপর কাউকে ফোন করে সবটা জানালো। রিফা আড়াল থেকে চলে যেতেই সাজ্জাদ একটু বাঁকা হাসলো। তিতলিকে বুকে জড়িয়ে রুমে চলে গেল। কণিকা ওখান থেকে চলে যেতে নিলে নিবিড় কণিকার হাতটা টান দিয়ে বলল, কই যাও? আমার কাজ শেষ হয়নি তো? মানে কি কাজ শেষ হয়নি? আর আমার সাথে আপনার কি কাজ? তোমার সাথেই তো যত কাজ, সুন্দরী। এই, আমার সাথে যত কাজ মানে? পাগল হয়ে গেছেন? সেই কবেই হয়ে গেছে। এখন শুধু আমার পাগলামোগুলো তোমাকে দেখানোর পালা। আমাকে না দেখিয়ে অন্য কাউকে দেখান, শুনুন। নিবিড় কোনো কথা না বলে কণিকাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। উদ্দেশ্য কণিকার হাতে খাবার খাবে। তুমি এখন আমাকে খাইয়ে দিবে, না হলে ছাড়বো না। দেখুন, এভাবে করে কেন নিয়ে রেখেছেন? নামান আমাকে। আগে বলো খাইয়ে দিবে, তাহলে নামাবো। কেন? আপনার হাত নেই? আছে, যা এখন অন্য কাজে ব্যস্ত, তাই তুমি খাইয়ে দাও। না, আমি পারবো না। বুঝি তোমার আমার কোলে থাকতে ইচ্ছে হচ্ছে। আচ্ছা তাহলে। এই না, ওকে, আমি আপনাকে খাইয়ে দিব। এই তো গুড গার্ল। কণিকা নিবিড়কে খাইয়ে দিচ্ছে আর জিজ্ঞাসা করছে, আচ্ছা, আপনি সকালে খাননি? না। তাহলে বড় মা যখন জিজ্ঞেস করলো তখন মিথ্যা বলেছিলেন কেন? আজব তো, আমি কি বড় মাকে বললাম আমি খাইন, কারণ তোমার মেয়ের হাতে খাবো। অবশ্য বলতে পারতাম, কিন্তু তুমি অগান্ত লজ্জা পেতে। আপনি জানেন যে আপনি খুব বড় মাপের নির্লজ্জ? বউয়ের কাছে নির্লজ্জ না হলে জীবনের আমার আর বাচ্চা কাচ্চার মুখ দেখতে হবে না, তাই আমি কোনো রিস্ক নিতে চাই না। কণিকার হাত অটোমেটিক অফ হয়ে গেল। হাঁ করে নিবিড়ের দিকে তাকিয়ে আছে। তা দেখে নিবিড় ভাবলেশীনভাবে বলল, কে আপনার বউ? আপাতত হয়নি, কিন্তু খুব তাড়াতাড়ি তোমাকে আমি আমার কাছে নিয়ে আসব। কণিকা আর কিছু না বলে নিবিড়কে খাইয়ে দিয়ে চলে যেতে নেয়, কিন্তু তার আগে নিবিড় কণিকাকে ধরে ফেলে। নিবিড় কণিকাকে বলে, আরে কই যাও, মিষ্টি তো দিয়ে যাও। বলে কণিকাকে কোনো সুযোগ না দিয়ে কণিকার ঠোঁটে ঠোঁট বসিয়ে নিজের মিষ্টি আদায় করছে। আর কণিকা বেচারি এখনও শকে আছে, জীবনে এমন কিছু ফেস করেনি। আর আজ ভাবতেই গা শিউরে উঠছে কণিকার। নিবিড়কে এত ধাক্কা দিয়েও এক চুল নড়াতে পারেনি কণিকা। আজ তো জলহস্তি। বিকেলে সাজ্জাদ, তিতলি, নিবিড়, কণিকা বের হয়েছে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে।
সবার মুখে হাসি, আর তাদের পেছন পেছন ডাইনি রিফাটা তো আছেই, কিন্তু সে রয়েছে সবার অগোচরে আর কাউকে বারবার ফোন করে আপডেট দিচ্ছে। আজ তিতলি আর কণিকা দুজনেই জামদানি শাড়ি আর সাজ্জাদ নিবিড় পাঞ্জাবি পরেছে। এই দুই কাপড়কে দেখে সবার মাথা খারাপ অবস্থা, কেননা সবাইকে খুব সুন্দর লাগছে। তিতলি শাড়ি পরে চুলে একটা বেনুনি করেছে, যা তার কোমর ছাড়িয়ে নেমে গেছে। ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে কাজল আর কপালে ছোট্ট টিপ। সাজ্জাদ আজ তিতলির সাথে ম্যাচিং করে পাঞ্জাবি পরেছে। কণিকা নর্মালি শাড়ি পরে চুলে খোপা করে ফুল লাগিয়েছে, সাথে তিতলির মতো হালকা সাজ। ব্যাস, দুজন নারীকেই অপরূপ সুন্দর লাগছে। আর সাথে দুই প্রেমিক, যারা তাদের নারীকে দেখে তাদের সৌন্দর্য উদ্ঘাটনে ব্যস্ত। সবাইকেই অমায়িক লাগছে। আর আজ তিতলি বায়না ধরেছে তারা সবাই কৃষ্ণচূড়ার বাগানটায় যাবে, আর সাথে যে পার্কটা আছে তাতে নিজের প্রিয় মানুষের হাত ধরে হাঁটবে। ব্যাস, কণিকারও পছন্দ হলো, কিন্তু তিতলিকে বললেও সবার সামনে লজ্জায় বলতে পারল না প্রিয় মানুষটার হাত ধরে হাঁটার কথা। কিন্তু নিয়তি হয়তো তার পক্ষেই ছিল। রোদ পড়ে যাওয়ায় বিকেল, প্রিয় মানুষের হাত ধরে হাঁটছে তিতলি, আর তার কিছুটা পেছনে নিবিড় আর কণিকা আনমনে হাঁটছে। কণিকার মনটা একটু খারাপ, কারণ সে তার প্রিয় মানুষটার হাত ধরে হাঁটতে পারছে না। হঠাৎ অনুভব করলো কণিকার হাতের তালুতে কারো হাতের ছোঁয়া। তাকিয়ে দেখে নিবিড় শক্ত করে কণিকার হাতটা ধরে নিয়ে হাতের পিঠে একটা চুমু দিয়ে বলল, কখনো এই হাত ছাড়বো না। আর তুমি তোমার মনের কথা মনেই কেন রেখে দাও? মানে আমি খুব ভালো করেই বুঝতে পারছি আপনিও চাইতেছেন কেউ আপনার হাতটা আঁকড়ে ধরুক, কিন্তু সুযোগটা কি আমাকে দেওয়া যায়? কণিকা হা করে নিবিড়কে দেখছে আর ভাবছে কি করে এই লোকটা তার মনের কথা খুব সহজেই বুঝে গেল। আর কিসের সুযোগ চাইছে? লোকটা কি বোঝে না আমি তারই? কণিকা ভেবেই মুচকি হেসে দিল, আর নিবিড় মুগ্ধ হয়ে তার প্রিয়তমার হাসির দিকে তাকিয়েছে। নিজের উত্তর পেয়ে গেল। ইয়েস বস, আমি ওদের উপর নজর রাখছি, আর ওরা এখন কৃষ্ণচূড়া বাগানের পার্কটাতে হাঁটছে। ঠিকভাবে নজর রাখো, আর সময় হলে আমি তোমাকে ফোন দিব, তাই অযথা ফোন করবে না। ইয়েস বস। অপর পাশে ফোন কেটে কেউ পৈশাচিক হাসি দিয়ে বলতে লাগলো, কতবার বাসবে মিস্টার সাজ্জাদ? বিয়েটা শেষ পর্যন্ত করেই ফেললে, কিন্তু কোনো চিন্তা নেই, তোমাদের দুজনকে তো আলাদা হতেই হবে। আই এম ব্যাক মাই ডিয়ার তিতলি পাখি। বাসায় এসে তিতলি ফ্রেশ হয়ে শুয়ে গেল। আজ বড্ড ক্লান্ত সে, সাথে মনটা অনেক ফুরফুরে। সাজ্জাদ তিতলির পরে ফ্রেশ হয়, বের হয়ে দেখে তার তিতলি যান শুয়ে শুয়ে মুসকি মুসকি হাসে। সাজ্জাদ তিতলির পাশে শুয়ে তিতলির কোমর জড়িয়ে ধরে আর ঘাড়ে নাক ঘষে বলতে লাগে, আমার তিতলিজানের মনটা কি ভালো হয়েছে? তিতলি আবেশে চোখ বন্ধ করে বলে, এখন আমার মন ভালো করা যাবে। তিতলি খুব ভালো করে বুঝতে পেরেছে সাজ্জাদের উদ্দেশ্য। হোক না কিছুক্ষণ তার মন মতো, শত হলো স্বামী তার, আর সে নিশ্চিন্তে একজন ভাগ্যবতী। নয়তো এমন কজন স্বামী আছে যারা নিজের স্ত্রীকে স্পর্শ করার আগে অনুমতি চায়। তিতলি কোনো কথা না বলে সাজ্জাদের দিকে ফিরে সাজ্জাদকে জড়িয়ে ধরে। সাজ্জাদ একটু অবাক হলেও মুহূর্তে সেও তিতলিকে জড়িয়ে ধরে, কেননা তার প্রিয়তমা তাকে তার উত্তর দিয়ে দিয়েছে। তিতলিকে সাদরে গ্রহণ করেছে সাজ্জাদ, তাকে আজ আবার আপন করে নেওয়ার খেলায় মেতেছে। এই খেলা যেন ভীষণ পবিত্র, যা তাদের সম্পর্কের মাধ্যমে প্রকাশ পায়। সাজ্জাদ যখন তিতলিতে মগ্ন, তখন শোনা যায় কণিকার ডাক, ভাইয়া ভাবি তাড়াতাড়ি নিচে আসো, ডিনার করতে। সাজ্জাদের মাথাটা গেল গরম হয়ে। এমনি ডাকার আর সময় পায়নি। সাজ্জাদ তিতলির দিকে তাকিয়ে দেখে সে মিটমিট করে হাসে। আজও হাসির কি হলো? মোটে 12টা বাজিয়ে দিয়েছে। ওর বাসর ঘরে সাজ্জাদ সাউন্ড বক্স রেখে আসবে, পাঁচমি একটা। সাজ্জাদকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। শুধু বেঁধে রাখা হয়নি, বরং অনেক মারধরও করেছে। কিন্তু সাজ্জাদ সামনের মানুষটাকে দেখে এই ঘটনায় একদমই অবাক হয়নি, বরং এটাই আশা করেছিল। কপাল থেকে টুপ টুপ করে রক্ত ঝরছে। তার মধ্যেও বাঁকা হেসে কাউকে বলল, এখনো তোর পেছন থেকে ছুরি চালানোর অভ্যাস গেল না? একদম বাজে কথা না, তুই খুব ভালো করে জানিস আমি ঠিক কি কি করতে পারি। আর এখানে তো আমার তিতলি পাখির বিষয়,
আমি কিভাবে ছাড় দেব? তুই একটা অমানুষ, ওই মুখ দিয়ে আমার বইয়ের নাম নিবি না, জানোয়ার। কাম ডাউন, এত উত্তেজিত কেন হচ্ছ? দেখো, আমি ভালো কথার মানুষ, তাই সুন্দরভাবে বলছি। তুই তো তিতলি পাখিকে ভোগ করেছিস, এখন আমাদের দে আর আমাদের শত্রুতা শেষ কর। এই তুই আমার ভালোবাসাকে ভোগ বলিস কোন সাহসে? একবার আমার বাঁধনটা কর, খোদার কসম তুই আজকে বাসায় ফিরতে পারবি না। সে তো পরে দেখা যাবে, কে বাসায় ফিরে আর কে না। আমি তো তোর জানা শত্রু, কিন্তু অজানা শত্রুর মোকাবেলা কিভাবে করবি? আমি মরলেও সে তোকে মারবে। এখনই জানতে চাস? আচ্ছা, মরার আগে তোর শেষ ইচ্ছেটা পূরণ করি, কি বলিস? কিছু না বলে সামনের ব্যক্তি অগোচরে একটু বাঁকা হাসে। আমাকে না চেনার তো তোর কোনো কারণ দেখি না। তোর সাথে বিদেশে পড়ার সময় থেকে তোর সাথে যে শত্রুতা, তার সুযোগ নিয়েছি আমি। আর শত্রুর শত্রু বন্ধু হয়, জানিস তো। বলে হা হা করে পৈশাচিক হাসি দিতে লাগলো। সাজ্জাদকে যখন তিতলির থেকে আলাদা করে বিদেশে পাঠানো হয়, সাজ্জাদ খুব কষ্টে দিন পার করতে থাকে। নিজেকে সবসময় পড়াশোনায় ব্যস্ত রাখতে চাইতো। ওর কলেজ লাইফের ফ্রেন্ডদের মধ্যে একজন হলো সাইফ। সাইফকে সাজ্জাদ অনেক বিশ্বাস করত, বলতে গেলে ভাই মানত, কিন্তু সে ছিল এক বিশ্বাসঘাতক। তিতলির ব্যাপারে সাজ্জাদ সাইফকে সব বলে। আসলে বলতে বাধ্য হয়। একদিন সাজ্জাদের রুমে সাইফ হঠাৎ চলে আসে এবং তিতলির ছবি দেখে, যেটা বড় করে সাজ্জাদের বেডের ওয়ালে টাঙানো। তিতলির ছবি দেখে সাজ্জাদকে জিজ্ঞাসা করলে সাজ্জাদ তিতলি আর তার কথা বলে। তখন থেকে তিতলিকে মনে প্রাণে চাইতে শুরু করে, যেভাবেই হোক। একদিন সাজ্জাদের রুমে না বলে এসে তিতলির ছবিতে বাজেভাবে স্পর্শ করতে থাকে আর অনেক বাজে বাজে কথা বলতে থাকে। তিতলি পাখি, তোমার মধ্যে এক অন্য নেশা আছে। তোমাকে আমার যে খুব করে নিজের করে পেতে মন চাইছে। তোমার বডি ফিগার, উফ, জাস্ট পাগল করার মতো। এর মধ্যে সাজ্জাদ রুমে এসে সাইফের সব কথাই শুনে ফেলে আর এসে সাইফকে মারা শুরু করে। তিতলিকে আজে বাজে কথা বলার জন্য মুখে পাঞ্চ করতে থাকে আর বলতে থাকে, তোর সাহস কিভাবে হয় আমার তিতলি জানের বিষয়ে এত বাজে কথা বলার? ওর ছবিতে বাজে ইঙ্গিতে হাত দেওয়ার, তোর হাত আমি ভেঙে ফেলবো। বলেই আবার মারা শুরু করলো। সেদিনের পর থেকে সাজ্জাদ আর সাইফ দুজনেই দুজনের শত্রু, আর সাজ্জাদকেও কিডন্যাপ সাইফই করেছে। সাজ্জাদ চিন্তা করছে, কোনো এমন শত্রু তার আছে যে এই শয়তানটার সাথে মিলে আমাকে ধোঁকা দিচ্ছে। আমি তো আমার সব কটা শত্রুকেই নজরে রেখেছি, তাহলে? এই জানোয়ার, তুই তো একাই পদক্ষেপ নিবি না, খুব ভালো করে তা আমি জানি। তাহলে তোকে কে পাঠিয়েছে? ভালোই ভালোই বল। আরে, আমি তো ভয় পাইছি, আর এখন আমি সব সত্যি বলে দেব। ভাঙবে তবু মচকাবে না, কিন্তু তোকে এখন কে বাঁচাবে? এখন তো তোকে মরতে হবে। বলে হা হা করে ভয়ঙ্কর হাসি দিতে লাগলো। এবার বলি সাজ্জাদ এখানে কিভাবে আসলো। সকালে সাজ্জাদ তিতলিকে জোরে জোরে ডেকেই চলেছে, কিন্তু তিতলির আসার নাম নেই। তিতলি যান, ও বউ কই তুমি? এই অদম স্বামীকে একটু ধর্ষণ দিয়ে যাও। ও বউ, বউ। সাজ্জাদ খুব ভালো করে বুঝতে পেরেছে তিতলি ইচ্ছে করে আসছে না, তাই এবার শুরু করলো, মা, ও মা, আমার বউটাকে একটু পাঠিয়ে দাও, আটকে রেখো না মা। সাজ্জাদ রেডি হচ্ছিল আর এভাবেই ডাকছিল, তাই খেয়াল করেনি কিছু। হঠাৎ দরজায় তাকিয়ে দেখে তিতলি অগ্নি চোখে সাজ্জাদের দিকে তাকিয়ে আছে। দেখে মনে হচ্ছে এখনই ভস্ম করে দেবে। তিতলিকে দেখে সাজ্জাদ একটা শুকনো ঢোক গেল, তারপর মেকি হাসি দিয়ে বলতে শুরু করলো, তুমি এসেছো, একটু টাইটা খুঁজে দাও না প্লিজ। খাটের উপরে চোখ দাও, আর এভাবে ষাঁড়ের মতো চেঁচানোর মানে কি? একজন বিবাহিত পুরুষ তার বউকে যে কাজের জন্য ডাকতে পারে, আমিও তার জন্য ডেকেছি। আর তুমি আসতে দেরি করেছো, তাই চিৎকার করে ডেকেছি। তুমি আসতে দেরি করেছো কেন? আমার আরো অনেক কাজ আছে। তোমার পিছনে পড়ে থাকতে হবে? আমার পিছেই তো পড়ে থাকতে হবে। বিয়ে কি আমি তোমাকে দিয়ে ঘরের কাজ করার জন্য এনেছি নাকি? আমার কাজ করার জন্য এনেছি। এবার আমার টাইটা বেঁধে দাও। তিতলি একটা শ্বাস ফেলে সাজ্জাদের টাই বাঁধতে শুরু করলো। এভাবে ডাকছিলে আর আমি অনেক লজ্জায় পড়ে গিয়েছিলাম। কনিকা তো টিজিং করছিল।
সবাই কি ভাবলো? সাজ্জাদ তিতলির কোমর জড়িয়ে ধরে নিজের কাছে এনে বলতে লাগলো, কে কি ভাবলো তাতে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি বাসা থাকা অবস্থায় সবসময় আমার পাশে থাকবে, ব্যাস। না, তাই কথা শেষ। সাজ্জাদ অবাক হয়ে তিতলির দিকে তাকিয়ে আছে। কি হয়েছে এভাবে তাকিয়ে আছো যে? খেতে যান, তুমি আমাকে তুমি করে বলছো? তিতলির এবার হুঁশ আসলো, জিহ্বায় কামড় দিয়ে বলল, আসলে ভুল বলে ফেলেছি। এই ভুলটাই আজ থেকে সত্য করো। তোমার মুখে তুমি ডাকটা জাস্ট অস্থির লাগে। আর আমি অফিসে যাচ্ছি, নিজের খেয়াল রেখো। তিতলি সাজ্জাদের কথা শুনে মুচকি হাসলো। সাজ্জাদ তিতলির কপালে চুমু দিয়ে বাই বলে অফিসে চলে গেল। কিন্তু রাস্তায় সাজ্জাদকে কিডন্যাপ করা হলো। ফোনে কথা বলতে বলতে অফিসে ঢুকবে, ওই মুহূর্তে কেউ সাজ্জাদের মাথায় বাড়ি মারে আর সাজ্জাদ অজ্ঞান হয়ে যায়। তারপরে তাকে এই ঘরটাতে নিয়ে আসা হয়। বর্তমান সাজ্জাদের হাত চেয়ারের পেছনে বাঁধা, তাই এখানে সাইফকে বিভিন্ন কথায় আটকে রেখে নিজের হাত ছাড়াতে ব্যস্ত সাজ্জাদ, কিন্তু খুব সাবধানে হাত ছাড়াতে থাকে। তুই এবার মরার জন্য তৈরি হয়ে যা বলেই গানের ট্রিগার প্রেস করতে নিয়েছিল, কিন্তু কেউ ধাক্কা দিয়ে হাতের গানটা ফেলে দেয়। হঠাৎ করে সাইফের হাত থেকে গান পড়ে যাওয়ায় সাজ্জাদ সাইফের দিকে তাকিয়ে দেখে রিফা সাইফকে ধাক্কা দিয়েছে, কিন্তু সাইফের হাতে এত রক্ত কোথা থেকে এলো? তার মধ্যে সাজ্জাদ নিজের হাতের বাঁধন খুলতে সক্ষম হয়। এদিকে রিফা চিৎকার করে বলছে, তোর সাহস কত ভাই আমার সাজ্জাদের দিকে গান তাক করার? তুই শুধু তোর কাজ হাসিল করে সাজ্জাদকে আমায় দিয়ে দিবি, ব্যাস। আরে বোন, তুই ভুল লোককে পছন্দ করেছিস। ওকে আমায় শেষ করতে দে। আর আমার হাতে গুলি করলি কেন? আহ! আমি কোথায় গুলি করলাম? গান তো তোর হাতে ছিল, আর কোনো শব্দ পাওয়া যায়নি। শব্দ পাওয়া যায়নি কারণ গানে সাইলেন্সার লাগিয়ে নিয়েছি কর্তব্যতল। পেছন থেকে কেউ বলে উঠল। সাজ্জাদ ফিলির মানুষটিকে দেখে বলে ওঠে, তিতলি যান। ইয়েস, আমি। তো রিফা, তোমার কি মনে হয় তোমার মতো মেয়ের ধাক্কায় ওই বলদটার হাত থেকে গান পড়ে যাবে? মানে? সাজ্জাদ নিজের হাত খুলে ফাইট করতে চেয়েছিল, কিন্তু তার বউয়ের নতুন রূপ দেখে মনে হলো আজ একটু ফাইট এনজয় করা যাক, কারণ তার বউকে দেখে যে কেউ বলবে উফ, লেডি ডেঞ্জারাস, যা এই মুহূর্তে সাজ্জাদের বলতে ইচ্ছে করছিল। সে হেসে হেসে অ্যাকশন সিন দেখছে, কারণ তিতলির কাছে যে আসছে তাকে সাবান ছাড়াই পুরো ধুয়ে দিচ্ছে। তিতলিকে পেছন থেকে আঘাত করতে আসলেই সাজ্জাদ দ্রুত উঠিয়ে লোকটাকে পেটায়। এবার শুরু হয়েছে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মিলিত অ্যাকশন। সবগুলোকে প্রায় মেরে আধমরা বানিয়ে ফেলেছে। এর কিছুক্ষণ পর নিবিড় আর কণিকা আসে। দুজনে এক একটার অবস্থা দেখে বলছে, ইস, মিস হয়ে গেল সিনগুলো। ধুর, রাখেন তো। আমি সবচেয়ে বেশি মিস করেছি আমার তিতু কতদিন পর এমন গুন্ডি হয়ে মারামারি করেছে, আর আমি মিস করলাম। সব তোমার জন্য। এর জন্য মেয়ে মানুষ নিয়ে রাস্তায় বের হতে হয় না। আমি তো আনতেই চাইনি, গলায় ঝুলে পড়ল। ওহ হ্যালো, স্বপ্ন থেকে বাইরে আসুন। আমার জন্য না, আপনার ওই খাটের গাড়ির জন্য লেট হয়েছে। সাজ্জাদ আর তিতলি এতক্ষণ ওই সাইফ আর রিফাকে ধরে পেটাচ্ছিল। তখনই এ দুজনের ঝগড়া শুনে থেমে যায় আর অবাক হয়ে তাকিয়ে থাকে। হঠাৎ তিতলির চিৎকারে চুপ হয়ে যায়। চুপ, দুজনেই একদম চুপ। বাবারে বাবা, এত ঝগড়া মানুষ কেমনে করে? এই তিতু, তুই আমায় আগে বললি না কেন? আমি এখানে আমার জামাই বাঁচাইতে আসছি, তোর কোনো সমস্যার খবর দিব? আর ভাবি, বাদ দাও তো এই পাগলের কথা। কিন্তু তুমি তো ফাটিয়ে দিয়েছো ইতিহাসের নতুনত্ব। জামাইকে বাঁচাইতে বউতের লড়াই, তাও বাদরাং স্টাইলে। উফ, পুরাই চরম। কি? আমি পাগল? আজ বাসায় চলো, বুঝাচ্ছি। না মানে আসলে সাজ্জাদ সবকিছু নীরব দর্শকের মতো দেখছিল। অবশেষে মুখ খুলল। তিতলি যান, এই দুইটাকে আগে বাঁধতে হবে, তারপর এদের টম অ্যান্ড জেরির ফাইট দেখব। ও হ্যাঁ। বলেই চেয়ারের সাথে দুজনকে বেঁধে দিল। তারপর দুজনের ফোন নিয়ে দেখতে লাগলো যে কমন কিছু আছে কিনা,
কারণ অনেকবার জিজ্ঞাসা করার পরও তারা মুখ খোলেনি, তাই এই প্রসেস। কিন্তু কল লিস্ট দেখে সাজ্জাদের মাথায় যেন বাজ পড়েছে, কারণ 2 ফোনেই একটা নাম্বার অ্যাশবিল লিখে সেভ করা। সাজ্জাদ নাম্বারটায় কল দিল আর সাইফকে বলল ঠিকভাবে কথা বলতে, কিন্তু সাইফ শুনছিল না, তাই আরও কিছু উত্তম মাধ্যম দেওয়ার পর গান পয়েন্ট রেখে রাজি করিয়েছে। SB 191906। ওকে, বলো ওই দিকের কি খবর? সাজ্জাদকে ভালো করে পিটিয়েছো তো? ও দুর্বল হলেই ওকে দিয়ে প্রপার্টি পেপারে সাইন করিয়ে নেবে। আমার প্রথম প্ল্যান ফ্লপ হলেও দ্বিতীয় প্ল্যানটি ফ্লপ হতে দেব না। গট। ইয়েস বস। সাজ্জাদ আর কণিকা দুজনেই অবাক সাথে ভীষণ গম্ভীর। ফোন কাটতে সাজ্জাদ আর কণিকা বলে উঠল, ছোট আব্বু। বাবা। সাজ্জাদ শিওর হওয়ার জন্য ওর চাচার নাম্বারের সাথে মিলিয়ে দেখলো নাম্বারটা। কণিকা সাজ্জাদকে ভাবলেশীনভাবে বসতে দেখে জিজ্ঞাসা করল, ভাইয়া, এই ভাইয়া, মিলেছে? আমার খুব টেনশন হচ্ছে, কিছু বল। সাজ্জাদ কিছু না বলে কণিকা নিজেই মিলিয়ে দেখলো নাম্বার মিলে গেছে। কণিকা থপ করে বসে পড়ে ফ্লোরে। তিতলি আর নিবিড় দৌড়ে এসে কণিকাকে ধরে। বাবা এমন কেন করলো ভাই? জাস্ট সম্পত্তির জন্য? আমি আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। আমাদের এত সুন্দর পরিবারটা আমার নিজের বাবাই ভাঙতে চায়। কেন? সাজ্জাদের চোখ লাল হয়ে উঠেছে, জল শক্ত করে বলছে, তার উত্তর তো শুধু ছোট আব্বুই দিতে পারবে। সাজ্জাদ তার লোক নিয়ে সাইফ আর রিফাকে বন্দি করে কণিকার বাবার উদ্দেশ্যে রওনা হয়। কণিকা প্রথমে কান্না করলেও এখন তার নিজের বাবার প্রতি প্রচুর ঘৃণা হচ্ছে, তাই সাজ্জাদ সহ সবাই আস্তে আস্তে প্ল্যান অনুযায়ী কাজ করবে, নয়তো হাতে কোনো প্রমাণ পাওয়া যাবে না। তার জন্য এখন একটাই কাজ, ওই লোকটাকে কিছুক্ষণ ব্যস্ত রাখা, বাকিটা আমি ম্যানেজ করে নেব। তিতলি তার শ্বশুর বাড়িতে এসে মরা কান্না ঝরে দিয়েছে। আম্মু গো, আব্বু গো, চাচু গো, আমার সাজ্জাদ কোথায়? ওকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তিতলি মা, তুই কি বলছিস? সাজ্জাদ তো এখন অফিসে। না আম্মু, সাজ্জাদকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি অফিসে গিয়েছিলাম, ওর ফোনটা অফ বলছে। আমি এবার কি করব? থাক মা, কান্না করো না। নিয়তি যা ছিল আর সাজ্জাদকে খুঁজে পাওয়া যাবে, তুমি টেনশন করো না। তিতলি বিভিন্ন কথায় চাচুকে ব্যস্ত রাখছে। তিতলির চুলগুলো খোলা, তাই কানে লাগানো ব্লুটুথ কেউ দেখতে পায়নি। তিতলি খুব আস্তে করে বলল যে সে আর একা ম্যানেজ করতে পারছে না, তাই কিছুক্ষণ পরই কণিকা আসে আর এসে তিতলির সাথে এদের ব্যস্ত রাখে। ওইদিকে সাজ্জাদ আর নিবিড় চাচুর অফিস সিক্রেট হোম সম্পর্কে সব ইনফরমেশন বের করে। অনেকটা সময় পর সাজ্জাদ আর নিবিড় দুজনেই একসাথে বলে ডান। তারপর দুজনেই রওনা হয় বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে এসে সাজ্জাদের চোখ চড়ক গাছ। তার ছোট আম্মু তার স্বামীকে প্রায় আগমরা বানিয়ে ফেলেছে। তুই একটা অমানুষ। তুই আমাকে বলেছিলিস আমি চুপ থাকলে তুই আমার ছেলেটার কিচ্ছু করবি না। তাহলে কোথায় আমার ছেলেটা? আমার সাজেদের সাথে কি করেছিস? কি বলছো তুমি? আমি কি করেছি? মানে কি ছোট আম্মু? সাজ্জাদকে দেখে সবাই দৌড়ে ওর কাছে আসে। সাজ্জাদ ওর ছোট আম্মুর কাছে সব জানতে চায়। তখন ছোট আম্মু মুখ খোলে। তুই যখন ছোট তখন থেকে এই হারামিটা তোকে মারার বিভিন্ন কৌশল খুঁজতে থাকে, কিন্তু সে হয়তো জানতো না আমি তার প্রত্যেকটা প্ল্যানের ভিডিও করে রেখেছি। একদিন আমাকে দেখে ফেলে যখন আমি তার কথা লুকিয়ে শুনছিলাম। সেদিন অনেক মেরেছিল আমায়। তারপর থেকে প্রতিদিনই আমাকে মারতো আর চুপ করে থাকতে বলেছিল, কেননা আমি যদি কাউকে কিছু বলতাম তাহলে শয়তানটা সাজেদের ক্ষতি করে দিত। সাজেদ তখন দেশে ছিল না, তাই আমি চাইতেও কিচ্ছু করতে পারিনি। ওর প্রথম প্ল্যান ছিল কণিকার সাথে সাজেদের বিয়ে দিয়ে সম্পত্তি নিয়ে নেবে, কিন্তু কণিকা ছোটবেলা থেকেই তার ভাই ভক্ত, আর তিতলিকে পেতে সাজেদকে সবচেয়ে বেশি হেল্প করে কণিকা। তাই তার প্রথম প্ল্যান ফ্লপ হয়। তারপর তিতলিকে ভুল বুঝিয়ে দূরে করতে চেয়েছিল। তিতলিও এর ফাঁদে পা দিলেও তা বেশি দিন ছিল না।
সাজেদ জোর করে তিতলিকে বিয়ে করে আর পরে ওদের পারিবারিকভাবেই বিয়ে দেওয়া হয়। তখন সে সাজেদকে মারার প্ল্যান করে। কালকেও আমি একে বলেছি যদি আমার সাজেদের কিচ্ছু করে তাহলে আমি সবটা সবাইকে বলে দেব। আমার কাছে ওর অপকর্মের সব প্রমাণ আছে। সবাই ছোট আম্মুর কথা শুনে স্তব্ধ হয়ে রয়েছে। একটা মানুষ এত খারাপ কি করে হয়? এই লোকটার কোনো কিছুরই অভাব নেই, তবুও লোভে পড়ে পাপ করল। চাচু সবার অবস্থা দেখে পালাতে চাইছিল, তখনই তিতলি পেছনের কলার ধরে বলে, আরে চাচ্চু গো, দেখো না শয়তানটা পালাতে চাইছে, আমি এখন কি করি? এর মধ্যেই সাজ্জাদ চাচুর সামনে গিয়ে বলে, আপনার কি কোনো কিছুর অভাব ছিল আর সম্পত্তির দরকার? আমাকে বললেই পারতেন, হাসি মুখে দিয়ে দিতাম, কারণ আমি আপনাদের মতো টাকা খুঁজি না, খুঁজেছি সবার ভালোবাসা। কণিকা তার বাবার সামনে গিয়ে বলে, আজ আজ থেকে আপনি আমার পিতৃ পরিচয় হারালেন। সারা জীবন আপনাকে আদর্শ মেনে এত ভুল করেছি, আসলেই বুঝতে পারিনি। আমার মাকে এত কষ্ট দিয়েছেন, তবুও সে মুখ ফুটে কাউকে কিচ্ছু বলেনি। কিন্তু আজ তো সব বাধা অতিক্রম করে হয়েছেন, তাই হয়তো আমার মাও আর মুখ বুঝে থাকতে পারলো না। তারপর কণিকা পুলিশদের ভিতরে আসতে বলে আর সকল প্রুফ হ্যান্ড ওভার করে চাচুকে ধরিয়ে দিল। যাওয়ার সময়ও চাচুর মুখে কোনো কথা ছিল না, বলবি বা কি? শুধু সাজ্জাদ আর ছোট আম্মুর কাছে ক্ষমা চেয়েছে, কিন্তু তাতে কোনো লাভ হয়েছে বলে মনে হয়নি। সবাই ঘৃণার নজরে তাকিয়েছিল তার দিকে। তখন নিজেকে সে নিকৃষ্ট প্রাণী ছাড়া কিছুই ভাবতে পারেনি। কিছুদিন পর ওই ঘটনার পর সবারই মন মানসিকতা অনেক খারাপ ছিল, কিন্তু আস্তে আস্তে সব ঠিক হচ্ছিল। সাইফ আর রিভাকেও পুলিশে দেওয়া হয়েছে। সাজ্জাদের মন এখনও খারাপ, সে তার ছোট আম্মু আর কণিকাকে নিয়ে বেশ চিন্তিত। বিষয়টা সবাই খেয়াল করেছে, তাই কণিকা আর তার ছোট আম্মু বিষয়টা বুঝে সাজ্জাদের ঘরে গেল। সাজেদ, আব্বু আসবো? আরে ছোট আম্মু, এটা আবার জিজ্ঞাসা করতে হয়? আসো। কিরে কণিকা, তুই কবে থেকে আমার রুমে নক করে ঢুকিস? আমার বই গেছে নক করতে, আম্মু আছে দেখে। আর তাছাড়া এখন তুই বিবাহিত, তাই নক করে আসাটা ভদ্রতা। ওরি আমার ভদ্র হইন রে। তিতলি কাপড় ভাঁজ করতে করতে এদের কাহিনী দেখছিল। তারপর ছোট আম্মুর হাত ধরে এনে খাটে বসায়। ছোট আম্মু, এটা তোমার ছেলের রুম, যখন ইচ্ছে তখন আসবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দুটোই পাগল। হ্যাঁ ঠিক বলেছ আম্মু, এই দুটাই পাগল, শুধু আমি একাই ভালোর দল। তাই নাকি রে কণা? তাহলেই তো তোকে তাড়াতাড়ি বাড়ি থেকে তাড়াতে হয় বিয়ে দিয়ে, আবার পাগলের সাথে থেকে না পাগল হয়ে যাস। একদম ঠিক বলেছো তিতলি জান, বেচারা নিবিড় আর কত অপেক্ষা করবে, তাই না কনা? কণিকা লজ্জায় লাল হয়ে গেছে, আর বাকি সবাই হেসে দিয়েছে কণিকার কাণ্ডে। বেশ কিছুদিন পর সবাই এখন স্বাভাবিক, আবার আগের মতো সবাই হাসি খুশি থাকে। বিশেষ করে আজ সবার জন্য খুশির দিন, কেননা আজ কণিকাকে দেখতে নিবিড়ের বাড়ি থেকে লোক আসবে। তিতলি তো সকাল থেকে কণিকাকে জানাচ্ছে এটা সেটা বলে, আর কণিকা লজ্জায় লাল নীল হচ্ছে। সাজ্জাদ খুব ব্যস্ত কাজে, যতই হোক একটা মাত্র বোনের বিয়ের ব্যাপার, তার মধ্যেও তিতলিকে জ্বালাচ্ছে। আর তিতলি তার স্বামীর অতিরিক্ত আদর সহ্য করছে বেচারি। কণিকা নিবিড়ের বাড়ির লোকের সামনে শাড়ি পরে সুন্দর করে সেজেগুজে বসে আছে। বেচারা নিবিড় তো কণিকার থেকে চোখই ফেরাতে পারছে না, তা নিয়ে অবশ্য অনেক রিস্ক সহ্য করতে হয়েছে তাকে। অবশেষে নিবিড় আর কণিকাকে আলাদা কথা বলতে পাঠানো হলো। জানো কণিকা, তোমাকে আমি অনেক আগে থেকেই চিনি, তখন থেকে যখন আমি এটাও জানতাম না ভালোবাসা কি। সাজ্জাদের সাথে তোমার ছবি দেখে জিজ্ঞেস করায় আমাকে বলে তুমি ওর বোন। তখন থেকেই তোমার প্রতি আমার একটা আলাদা টান, ধীরে ধীরে তোমাকে ভালোবেসে ফেলি। আর তার প্রতিটা ক্ষেত্রে সাক্ষী হলো সাজ্জাদ। আমি তোমাকে আগেও চাইতাম, এখনও চাই, তোমাকে চাই। যে কোনো কিছুর বিনিময়ে আমি শুধু তোমাকেই চেয়েছি। আর আমার চাওয়াটা এতটাই ছিল যে আল্লাহ আমাকে সাহায্য করেছে তোমায় পেতে।
আই লাভ ইউ কণিকা। কণিকা নিবিড়ের সব কথা শুনে জাস্ট বাকরুদ্ধ হয়ে গেছে। সে সব সময় চাইতো এমন একটা ভালোবাসা, সেটা যে এভাবে পূর্ণ হবে তা ভাবেনি। নিবিড় হাঁটু গেড়ে কণিকাকে প্রপোজ করছে, আর কণিকাও চোখে খুশির পানি নিয়ে হাত বাড়িয়ে দিয়েছে নিবিড়ের দিকে আর উত্তর দিল, আই লাভ ইউ টু। এর মধ্যে ছবি তুলে ফেলল তিতলি আর সাজ্জাদ সহ পুরো পরিবার হাততালি দিয়েছে। কণিকা নিবিড় দুজনেই অবাক, সাথে খুশিও। পরে দুই পরিবার মিলে নিবিড় আর কণিকার বিয়ের তারিখ ঠিক করলো। দেখতে দেখতে কণিকার বিয়ের দিন ঘনিয়ে এলো। সবাই খুব খুশি। আহমেদ পরিবারের একমাত্র কন্যা কণিকা, তার বিয়েতে কোনো ত্রুটি রাখবে না। সাজ্জাদ ও তার বাবা সব কিছুই উঁচুতে রেখেছে সব দিক দিয়ে। তিতলিও বাড়ির বউ হিসেবে সর্বোচ্চ দায়িত্ব পালন করছে। সারাটা সময় ব্যস্ততায় কাটছে। আজ কণিকার বিয়ে, তিতলিকে ছাড়ছেই না কণিকা। তার নাকি অনেক নার্ভাস লাগছে, মন খারাপ হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। আর তিতলি বেচারি বারবার কণিকাকে বোঝাচ্ছে। খুব ধুমধাম দিয়ে কণিকার বিয়ে সম্পূর্ণ হলো। বিদায়ের সময় অনেক কান্না করেছে কণিকা, তাকে কিছুতেই বোঝানো যাচ্ছিল না। অবশেষে কণিকা তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হলো। সবারই মনটা খারাপ ছিল। ছোট আম্মু সবচেয়ে বেশি কান্না করেছে। যতই হোক, মেয়েটা তার অনেক আদুরে ছিল। সাজ্জাদেরও মনটা একটু খারাপ। রাত 11:30। তিতলি খুব টেনশন নিয়ে সারা রুমে পায়চারি করছে আর দাঁত দিয়ে নখ কাটছে। সাজ্জাদ রুমে এসে তার বউয়ের এই অবস্থা দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে তিতলি জান, এইভাবে পায়চারি করছো কেন? ও, তুমি এসে গেছো? এখন তাড়াতাড়ি আমাকে কণিকার শ্বশুরবাড়িতে নিয়ে চলো। কণিকার শ্বশুর বাড়ি যাবে মানে? কেন? আরে ছোটবেলা থেকে কত প্ল্যান করলাম কণিকার বাসর ঘরে ওকে জ্বালাবো, তাই আগেই তো এবারের বউ হয়ে গেলাম। তাই কণিকার সাথে যেতে পারিনি, কিন্তু ওর বাসরে গন্ডগোল না করলে আমার আর আজকে ঘুম আসবে না তো। ওহ, দেন গ্রেট। দেন গ্রেট মানে তুমি আমার কাজ সহজ করে দিয়েছ। কি বলতে চাইছো? বলতে চাইছি আমি আর নিবিড় চ্যালেঞ্জ নিয়েছিলাম যে কে আগে বেবি নেবে, আর আজ নিবিড়ের বাসর রাত, তাই আমি কোনো রিস্ক নিতে চাই না। আজ থেকেই বেবির প্রসেস শুরু হবে। সো সাজ্জাদ মানে কি? সাজ্জাদ তিতলির কাছে এক পা দিয়ে আগাচ্ছে। তিতলি যেতে যেতে একদম দেয়ালে ঠেকে গেছে। সাজ্জাদ তিতলির দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে, আর তিতলি সাজ্জাদের চাহনি দেখেই শেষ। সাজ্জাদ ধীরে ধীরে তিতলিকে মিশে যাচ্ছে, আর সাজ্জাদের স্পর্শ পেয়ে তিতলির শ্বাস দ্রুত পড়ছে। সাজ্জাদ আবারও তিতলিকে আপন করে নিল, কিন্তু এবার যেন তাদের লক্ষ্যটাই আসল খুশি দেবে। বাসর ঘরে ফুল নিয়ে সাজানো খাটে বসে আছে কণিকা। মনে তার হাজার শঙ্কা। নার্ভাসনেসের জন্য যেন কথা গলায় গিয়ে আটকে গেছে। এর মধ্যেই নিবিড়ের আগমন। নিবিড় কণিকার দিকে তাকিয়ে মুচকি হেসে ওর পাশে বসল। কণিকার স্পন্দন বেড়ে গেছে। নিবিড় কণিকার প্রবলেমটা বুঝতে পেরে তাকে ইজি করার জন্য বলল, এই তুমি এখন এগুলো পরে আসো, যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও, নয়তো ঘুমাতে সমস্যা হবে। যদিও আজ ঘুমাবো কিনা কে জানে। মানে আমার অনেক ইচ্ছে বাসরাতে বউকে নিয়ে রাতের আকাশ দেখব আর বেবির প্ল্যান করব। কণিকা নিবিড়ের কথায় বেশ লজ্জা পেল, আর কিছু না বলে একটা পাতলা শাড়ি নিয়ে ফ্রেশ হতে চলে গেল, আর নিবিড়ও রুমে চেঞ্জ করে নিল। কণিকা ফ্রেশ হয়ে বের হতেই নিবিড়ের চোখ কণিকায় আটকে গেল। সদ্য গোসল করায় খুবই স্নিগ্ধ লাগছে তাকে। নিবিড় এগিয়ে এসে কণিকার কপালে চুমু দিয়ে কোলে তুলে নিল। কণিকা অবাক হয়ে নিবিড়ের গলা ঝাপটে ধরল। কণিকা চোখ বন্ধ করে আছে দেখে নিবিড় একটু মুচকি হাসল। তারপর কণিকাকে নিয়ে চলে গেল মিনি টেরেসে, যেটা নিবিড়ের রুমের সাথে অ্যাডজাস্ট। কণিকাকে নিয়ে দোলনায় বসালো। কণিকা চোখ খুলে দেখে চারপাশে খুব সুন্দর করে সাজানো, আর যেহেতু আজ পূর্ণিমা তাই চারটাও খুব ভালোভাবে চোখে পড়ছে। খুবই রোমান্টিক একটা পরিবেশ, আর এখানে নিবিড় কণিকা তাদের বাসর সেলিব্রেট করছে। করো করো, ভালো করে বাসর করো, আমাদের কাজ তোমাদের বাচ্চারা করে দেবে নে। 8 মাস পর কণিকা তার বাপের বাড়িতে ঢুকেছে চিৎকার করতে করতে। পেছন থেকে আসছে নিবিড়, বেচারা চরম ফ্যাসাদে পড়েছে। এখন আমার পিছু পিছু কেন আসছো?
এখন তোমার কাজ নেই? জান, বিশ্বাস করো আমি ব্যস্ত ছিলাম। এখন বলো কি লাগবে, আমি এক্ষুনি এনে দেবো। কিচ্ছু লাগবে না আমার, যাও। বলে কান্না শুরু করলো। আর তিতলি বেচারি সাজ্জাদের হাতে খাবার খাচ্ছিল। 8 মাসের পেট নিয়ে তার চলাফেরা করতে বড্ড অসুবিধা হয়। তবুও কণিকার চিৎকার শুনে সাজ্জাদের সাহায্যে নিচে নেমে আসে। এসে কণিকা আর নিবিড়কে এভাবে দেখে তার মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। তিতলি 8 মাসের প্রেগনেন্ট আর কণিকা 3 মাসের। তিতলি নিজেকে মোটামুটি সামলালেও কণিকা প্রেগনেন্ট হওয়ার পর থেকে খুব এগ্রেসিভ হয়ে গেছে। পান থেকে চুন খসলেই রক্ষে নেই, কিন্তু তার সবটাই কার্যকর হয় নিবিড়ের ক্ষেত্রে। বেচারাও মুখ বুজে সব সহ্য করে আর কণিকাকেও সামলায়। তিতলিও সাজ্জাদকে প্রথম অনেক জ্বালিয়েছে, কিন্তু এত যে চেঁচামেচি, তিতলিকে দেখে কণিকা একদম শান্ত বাচ্চা হয়ে গেছে। তিতলির কাছে তার যত আবদার, আর তিতলিও তার ননদের সব আবদার পূরণ করে একজন আদর্শ ভাবির মতো। দেখতে দেখতে তিতলির ডেলিভারির তারিখ চলে এসেছে। হসপিটালে নিলে অপারেশনের সময় হঠাৎ করে কমপ্লিকেশন সৃষ্টি হয়। সবাই তিতলির জন্য দোয়া করছে। কণিকাকে কিছু জানানো হয়নি, কারণ বেচারি নিজেই প্রেগনেন্ট। চিন্তা করলে ওর শরীর খারাপ করবে। সাজ্জাদের অবস্থা তো আরও করুন, তার প্রতিটি দোয়ায় তিতলি রয়েছে। হসপিটাল মাথায় করে ফেলেছে, সে যে কোনো মূল্যে তার তিতলি জানকে ফেরত যায়। বহু চেষ্টার পর ওটি থেকে বাচ্চার কান্নার শব্দ পাওয়া যায়, সাথে একটা চিৎকার। সবাই চমকে গিয়েছে, সাথে জড়ো হয়েছে অজানা অনেক আশঙ্কা। তিতলির কিছু হলো না তো? এর মধ্যেই একজন ডক্টর হাসি মুখে এসে সাজ্জাদকে অভিনন্দন জানান আর বলেন তার একটি ফুটফুটে ছেলে হয়েছে। সাজ্জাদ তবুও খুশি হতে পারছে না, অস্থিরভাবে জিজ্ঞাসা করল, ডক্টর, আমার ওয়াইফ? ডক্টর মুস্কি হেসে জানালেন তিতলিও ঠিক আছে। এবার যেন সবার মুখে হাসি ফুটে উঠল। সবাই নতুন সদস্যকে বরণ করে নিতে ব্যস্ত হয়ে পড়েছে। সাজ্জাদ তিতলির পাশে বসে আছে তার হাত ধরে। বেবিকে দেখেছো? না, আমি শুধু তোমাকেই চেয়েছি আর এখন পেয়েছি, তাই বেবিকেও পাওয়া যাবে। এর মধ্যে কণিকা আর নিবিড় সাজ্জাদ আর তিতলির বেবিকে নিয়ে ভেতরে এসে ওদের কোলে দেয়। সবাই খুব খুশি। পরবর্তীতে কণিকার একটা সুন্দর মিষ্টি মেয়ে হয়। সাজ্জাদের ছেলের নাম সাদাত আর কণিকার মেয়ের নাম আবিরা। তারা সবাই বাচ্চাদের নিয়ে আনন্দে আছে। সবার মাঝে তাদের আনন্দ ছড়িয়ে পড়ুক। সবাই দোয়া করবেন। সমাপ্ত।